তোর সাহস কিভাবে হয় আমার রুমে আসার? আপনাকে ডাকতে এসেছিলাম। বেয়াদব, মুখে মুখে আবার তর্ক করিস। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, এখন রুম থেকে বেরিয়ে গাড়ির সামনে যা, আমি আসতেছি। আচ্ছা ম্যাডাম। আর একটা কথা মনে রাখবি, আমার ঘরে আর কখনো আসবি না। কখন কি চুরি করে নিয়ে যাবি কে জানে। যত সব ছোট লোক কোথাকার। কি বের হস না কেন? তাড়াতাড়ি এই রুম থেকে বের হ। যাচ্ছি ম্যাডাম। এই বলে চলে আসতে লাগলাম গাড়ির দিকে। একটু পর ম্যাডাম আসলো। ওই ছোট লোকের বাচ্চা, তাড়াতাড়ি চল, কলেজে দেরি হয়ে যাচ্ছে। 30 মিনিট গাড়ি চালানোর পর ম্যাডামের কলেজে আসলাম। ম্যাডাম চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। চলেন এবার পরিচয়টা দিয়ে দিই। আমি শুভ, আমার বাবা একজন বিজনেসম্যান। বাকিটা না হয় পরেই বললাম। আর আমি যার কাছে চর খেলাম সে হচ্ছে নবীন সরকারের একমাত্র মেয়ে লিজা সরকার। তার বাবাও বিজনেসম্যান। আর আমি এখন শুধুমাত্র লিজার গাড়ির ড্রাইভার। এবার বাস্তবে আসা যাক। আমি গাড়িতে উঠছিলাম, তখন কে যেন পিছন থেকে, এই যে স্যার, আপনি এখানে কি করছেন? আমি পিছনে ফিরে তাকে দেখি মিস্টার জামিনুর। এই তো এখানে আসলাম। আপনি এখানে কি করেন? আমি আমার মেয়েকে ভর্তি করাতে এলাম। ও আচ্ছা, ভালো। জি স্যার। ও, আমাদের অফিসের কি খবর শুনলাম এবার নাকি অনেক লস খাইছে, কিন্তু কেন? জানি না স্যার। আচ্ছা, কালকে একটা মিটিং ডাকবে সকাল 10টায়। ওকে স্যার। আচ্ছা তাহলে এখন যান, আমি বিকেল অফিসে যাব। এটা বলার পর মিস্টার জামিনুর চলে গেলেন এবং দেখলাম লিজা ম্যাডাম আসছে। কিরে ছোট লোকের বাচ্চা, তুই দরজা খুলতাছস না কেন? এই তো খুলতেছি। আমি দরজা খুলে দিলাম। ম্যাডাম গাড়িতে বসলেন এবং বললেন, সামনে পার্কে নিয়ে চল। ম্যাডাম আপনি ক্লাস করে নিজে। তাতে তোর বাপের কি? ছোট লোকের বাচ্চা, তুই গাড়ি চালা। আমি আর কিছু না বলে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর পার্কের সামনে এসে দেখি জীবন বসে আছে। মনে হয় আজ লিজার সাথে ব্রেকআপ করে দেবে। কি এত জরুরি তলব পড়লো তোমার? আই এম সরি, আমি তোমার সাথে আর রিলেশন রাখতে পারবো না। কেন? তোমাকে অন্য একজন খুব ভালোবাসে, আর যদি আমি তোমার সাথে রিলেশন রাখি তাহলে আমরা পথে বসে যাব। কি? সে আর কেনই বা পথে বসে যাবে তোমরা? আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। এই বলে জীবন চলে গেল। আর ম্যাডাম কান্না করতে করতে গাড়ির কাছে চলে আসলো। গাড়িটা বাড়ির দিকে নিয়ে চল। মনে হয় জীবনকে হালকা ডোজে কাবু করতে পেরেছি, না হলে তাদের পথে বসতে হতো। আচ্ছা ম্যাডাম, যাচ্ছি। এই বলে গাড়ি চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। ম্যাডাম তার ঘরে চলে গেলেন। আমি বাসায় চলে আসতেছি, এমন সময় জীবন কল করলো। হ্যালো স্যার। জি, কোনো চিন্তা করো না, কন্ট্যাক্ট তোমরাই পাবে। ধন্যবাদ স্যার। আপনারা হয়তো ভাবছেন কিসের কন্ট্রাক্ট, আবার কে বা আমি। আমার পরিচয়টা না হয় নায়িকার বান্ধবী বলবে। এখন আপনাদের কন্ট্রাক্টের ব্যাপারে বলছি। আসলে হয়েছে কি, কাল দুপুরে আমি দেখি আমার ভালোবাসা মানে লিজা জীবনের সাথে ডেটে গেছিল। এরপর আমি আমার বন্ধু মেহেদিকে কল করি। হ্যাঁ দোস্ত, কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। দোস্ত, আমাকে একজনের বায়োডাটা দেওয়া লাগবে। তা এই কারণে কল দিছিস? তা বল, কি কার? জীবন চৌধুরীর। দেখ তোর ইমেলে তার ছবি পাঠিয়ে দিছি। ওকে, দেখতেছি। 30 মিনিট পর কল করতেছি। আচ্ছা, একটু পর আবার কল দিলাম। কি কাজ হয়েছে? সে হচ্ছে মিস্টার রবিনের ছেলে। তারা দুই ভাই এবং MH গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। আর বড় কথা হচ্ছে আমাদের কোম্পানির সাথে বড় একটা ডিল হতে চলেছে তাদের। এই ডিলের জন্য তারা ব্যাংক থেকে 30 কোটি টাকা লোন নিয়েছে। ও আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করতেছস কেন? আর যদি তুই না থাকতি তবে আজ আমি বেকার হয়ে ঘরে পড়ে থাকতাম। আরে পিছনের কথা বাদ দে। আচ্ছা পরে কথা বলবেনি, এবার কাজে মন দে। আর তার নাম্বারটা কে দেব? 01975। ওকে বাই। আমি বাই বলে কেটে দিলাম এবং জীবনকে কল দিলাম। হ্যালো, কে বলছেন? আমি শুভ, তালুকদার গ্রুপ অফ কোম্পানি চেয়ারম্যান। স্যার কেমন আছেন? আর কেনই বা আমাকে কল দিয়েছেন? ডিলের কাগজে কি কোনো সমস্যা আছে? না, ওইখানে কোনো সমস্যা নেই। সমস্যা আছে আপনার মাঝে। মানে? লিজাকে চাও নাকি ডিলটা চাও? সরি স্যার, বুঝলাম না। শোনো তাহলে, কালকে যদি তুমি লিজার সাথে ব্রেকআপ করে নাও তবে পরশুর মধ্যে ডিলটা ডান হয়ে যাবে। কিন্তু কেন স্যার? আসলে আমি লিজাকে ভালোবাসি আর চাই তুমি লিজা জীবন থেকে সরে যাবে। আর যদি না যাও তবে ডিলটা আমরা অন্য কোম্পানিকে দিয়ে দেবো। না স্যার, এই কাজটি করেন না, তাহলে আমরা পথে বসে যাব। তাহলে লিজাকে ভুলে যাও। ঠিক আছে স্যার, ভুলে যাব। তো এর পরের কাহিনী তো আপনারা জানেনই। আজ দুপুরের পর থেকে লিজাকে দেখতে না পেয়ে আবারও তার রুমে দিয়ে গেলাম। হঠাৎ আঙ্কেল ডাক দিল। শুভ বাবা, একটু গাড়িটা বের করতো বাবা, লিজার কাজিন আসছে লন্ডন থেকে। ও আচ্ছা। আমি গাড়ি বের করে এয়ারপোর্টে গেলাম। ওখানে গিয়ে আমি যাকে দেখলাম, একটা মেয়ে আসছে। তাকে দেখে আমি পুরো অবাক। রিয়া? এ তো রিয়া, ওইখানে কেন? তখনই হঠাৎ রিয়া যা বলে উঠলো তা শুনে আঙ্কেল তো পুরো অবাক। আমি রিয়াকে দেখছি আর ভাবছি কি বলে কাটানো যায়। ঠিক তখনই রিয়া আমার কাছে এসে বলল, কিরে রাজ, তুই এখানে? কিরে রিয়া, তুই কাকে রাজ বলে ডাকছিস? ওই তো গাড়ির সামনে যে দাঁড়িয়ে আছে তাকে। আরে ও তো শুভ, আমার ড্রাইভার। কিরে রাজ, আমাকে চিনছস? কি আপনি? আর আমি তো শুভ। ভাগ্যটা ভালো, কারণ আমি লন্ডনে থাকতে ওখানে আমার নাম সবাইকে রাজ বলেছিলাম। এইসব এখন বাদ দে তো। শুভ,
তুমি আমাকে অফিসে নামিয়ে দিয়ে রিয়া মামুনিকে নিয়ে যাও। আচ্ছা আঙ্কেল। এই বলে গাড়ি চালাতে লাগলাম। আপনার এটা ভাবছেন রিয়াকে আর আমাকে কিভাবে চেনে? চলুন তাহলে এটাও বলছি। আমি গ্র্যাজুয়েশন লন্ডনে কমপ্লিট করি, আর সেখানে থাকতে আমার রিয়ার সাথে বন্ধুত্ব হয়, আর পরবর্তীতে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। আঙ্কেল চলে এসেছি। ও আচ্ছা, রিয়া মামুনিকে কিন্তু সাবধানে নিয়ে যাবি। এই বলে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর রিয়া বলে উঠলো, এই রাজ, গাড়ি থামা। শাকচুন্নি বল কি হয়েছে? আর একটু হলেই তো আমার প্ল্যানটা তুই মাটি করে দিতি। এই কুত্তা, তুই আমাকে না চেনার ভান করেছিলি কেন? আর তুই গাড়ির ড্রাইভার মানে? তোদের কোম্পানি কি হয়েছে? দোস্ত তোমার বেস্টু প্রেমে পড়ছে, তাই এইসব নাটক। কি? তো কার প্রেমে? আপনার কাজিনের প্রেমে। কি সত্যি? না, মিথ্যা। কিভাবে? কখন? সে কি কিছু জানে? না, এখনো বলিনি। মামা, পুরো ঘটনা খুলে বলো তো। এখন না। না, তুই এখন বলবি। আচ্ছা বাবা, বলতেছি। তাড়াতাড়ি বল। আমার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় তখন আমি দেশে চলে আসি। এটা তো জানি, পরে কইছে সেটা বল। তখন আমি বাবাকে বলে ঘুরতে যাই সিলেট। পরে। আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখন দেখি কিছু লোক একটা গাড়িতে গুলি করতেছে। এরপর? আমার কাছে একটা বন্দুক ছিল, আমি সেটা দিয়ে গুলি করি। তখন এই লোকগুলো পালিয়ে যায়। বাবা, তোমার কাছে বন্দুক কোথা থেকে আসলো? বাবা দিয়েছিল। জানিসই তো আমাদের কত শত্রুর অভাব নেই। আমার কখন কোন বিপদ চলে আসে, তাই বাবা বলে দিয়েছিল সবসময় আমার সাথে যেন থাকে। ও আচ্ছা, তো তারা যাকে গুলি করেছিল সে কে ছিল? আপনার আঙ্কেল। পরে কি হয়েছিল? পরে আর কি, গিয়ে দেখি আঙ্কেল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাই। ডক্টররা তাকে ওটিতে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডক্টর এসে বলে আঙ্কেল সুস্থ আছে। পরে? আঙ্কেলের কাছে যাই, তখন আমাকে দেখে বলে উঠলো, কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব বাবা, তুমি আমার জীবন বাঁচিয়ে আমার অনেক বড় উপকার করলে। বলো তুমি কি চাও? আমি চাই আপনি এখন চুপ করে থাকুন আর বিশ্রাম করুন, আর কিছু না। পরে কি হলো? তখন আমি বাইরে চলে আসলাম। এসে ওনার ম্যানেজারের সাথে কথা বলে বাইরে আসতে যাবো, ঠিক তখনই কি? তখনই? তখন একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম, আর কষে একটা থাপ্পড়ও খেলাম। কে মারলো তোকে? লিজা। তখন লিজা কি বললো? তখন তোমার কাজিন বলল, ওই ছোট লোকের বাচ্চা, তুই কানা নাকি? চোখে দেখিস না? আমি তো তোর বোনকে থাপ্পড় দিতে যাব। ঠিক তখনই তার দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে গেলাম। পুরোই পড়ি, চোখ দুটো টানা টানা, চোখগুলোতে পুরোই মায়া ভরা ছিল। মানে প্রথম দেখাতে তাকে ভালোবেসে ফেললাম। তাই নাকি রে মামা? এরপর তুই আর কিছু বলেছিলি? না রে, সে আমাকে কখন বকে চলে গেছে আমি জানি না। আমার হুঁশ ফিরলো একটা বাচ্চার কান্না শুনে। তখন কি তুই জানতি লিজা এই যে আঙ্কেলের মেয়ে? না, আমি হাসপাতাল পুরোটাই খুঁজলাম আর পেলাম না তাকে। তাই আমি হাসপাতাল থেকে বের হয়ে বাড়িতে চলে আসলাম। তো তুই জানলি কি করে লিজা যে এখানে থাকে? তখনও জানতাম না। একদিন হঠাৎ লিজাকে শপিং মলে দেখতে পাই। সে গাড়ি নিয়ে শপিং মল থেকে চলে যাচ্ছিল। তারপর আমি তাকে ফলো করি। আর তখন তুই তার পেছন পেছন চলে আসছস আঙ্কেলের বাসায়, ঠিক বলেছি না? একদম ঠিক। পরে আমার বন্ধু মেহেদিকে কল করে বলি এই বাড়ির মালিকের সমস্ত তথ্য আমাকে দিতে। ও কিছুক্ষণ পর সব তথ্য দেয়। এরপর কি হলো? আমি শুনে তো পড়ে অবাক। এ তো নবীন সরকারের মেয়ে, মানে আমি যে কয়দিন বাঁচিয়েছিলাম, এবং ওনার সাথে আমার আব্বুর খুব ভালো খাতির। যখন তো ভালো খাতিল, তাহলে তো তোর বাবাকে বলে বিয়ে করে ফেলতে পারতি। সেটা অবশ্য পারতাম, কিন্তু সত্যিকারের ভালোবাসাটা হয়তো পেতাম না। ও, তো পরে ড্রাইভারের চাকরি কি করে পেলি? তখন আমি আঙ্কেলকে কল করি। হ্যালো, কে বলছেন? জি, আমি শুভ। কোন শুভ? ওই তো ওই দিন আপনাকে যে হসপিটালে নিয়ে গেছিল। ও বাবা, তুমি ওই দিন আমাকে যে রেখে আসলে আর দেখতে গেলে না, আর তোমার কোনো নাম্বার আমাকে দিয়ে আসলে না। আসলে আঙ্কেল এতদিন একটু ব্যস্ত ছিলাম, তাই আর কল করা হয়নি। তো আঙ্কেল এখন কেমন আছেন? এই আগের থেকে এখন অনেক সুস্থ আছি। তো বাবা, তুমি এখন কোথায় আছো? এই তো আঙ্কেল বাসায়। তো সময় করে একদিন আমাদের বাসায় চলে আসো। এটা শোনার জন্যই তো আপনাকে কল দিছি। না আঙ্কেল। না বললে তো হবে না। আচ্ছা আঙ্কেল, বলেন কবে আসবো? কাল চলে এসো। আচ্ছা আঙ্কেল। বলে এই কলটা কেটে দিয়ে কতক্ষণ লুঙ্গি ডান্স দিলাম। তাই না কি রে? তো এখন একটু দে তো। কি দেবো? না কিছু না, পরে বল। পরে চলে গেলাম আঙ্কেলের বাসায়। গিয়ে আঙ্কেলের সাথে নিচে বসে গল্প করছিলাম। একটু পর দিক ওপর থেকে লিজা নামতেছে। তাকে তখন পরীর মতো দেখাচ্ছিল, শাড়ি পরা ছিল, বলতে গেলে পুরাই সে লাগতেছিল তাকে। আমি তো দেখে আবার ক্রাশ খেলাম। থাক থাক, আর বলতে হবে না। আমি জানি লিজা কতটা সুন্দর। এইসব বাদ দিয়ে তুই ড্রাইভার হলি কিভাবে সেটা বল। আমি তো তাকে দেখে বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার হুঁশ ফেল লিজার চিৎকারে। বাবা, এই ছোট লোকের বাচ্চাকে ভিতরে নিয়ে আসছে কে? কেন, কি হয়েছে? ওই দিন যে ছেলেটা আমাকে ধাক্কা দিয়েছিল, এটা এই ছেলেটা। আচ্ছা, আমি বুঝতে পেরেছি।
তুই এখন উপরে যা, আমি এটার একটা ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা বাবা। বলে লিজা চলে যেতে লাগলো। ওর কোথায় কিছু মনে করো না। না আঙ্কেল, কিছু মনে করিনি। তো বাবা, তুমি এত ব্যস্ত ছিলে কিসের জন্য? না মানে আঙ্কেল, একটা চাকরি খুঁজছিলাম আর কি। তো চাকরি টাকরি পাইছো? না আঙ্কেল, তবে নিশ্চয়ই হয়ে যাবে। আমি তো আপনার এখানে চাকরি করার জন্যই আসছি। কি কিছু বললে নাকি? না আঙ্কেল, কিছু বলিনি তো। ও আচ্ছা, তা তুমি কি কি কাজ পারো? সব কাজই পারি। গাড়ি চালাতে পারো? জি আঙ্কেল। তবে কাল থেকে চলে এসো কোথায়? কাজে। তুমি আমার মেয়ের গাড়ি চালাবে। তখন থেকে আমি তো ডেমাকে বনের ড্রাইভারি করছি। বুঝলি? হ্যাঁ, এবার চল তাহলে, না হয় আমার রক্ষা নেই। ও আচ্ছা, চল তাহলে। চল। আর আমাদের মধ্যে যা কথা হয়েছে তা কিন্তু কেউ যেন না জানে। আমাদের মধ্যে আবার কখন কথা হলো? বুঝছি তুই অনেক চালাক হয়ে গেছিস। তা তো আমি আগের থেকেই। কিছুক্ষণ পর আমরা বাসায় চলে আসি। বাসায় এসে দেখি লিজা বাইরে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নামতেই লিজা ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিল আমার গালে। ছোট লোকের বাচ্চা, তুই এত দেরি করলি কেন আসতে? এয়ারপোর্ট থেকে আসতে এতক্ষণ সময় লাগে নাকি? না মানে ম্যাডাম, রাস্তায় অনেক জ্যাম ছিল তো তাই। আমি কথা শেষ না করতেই আবার আমার গালে পড়লো। তুই আমার মুখে মুখে তর্ক করিস, বেয়াদব। তখন রিয়া বলে উঠলো, লিসা, তুই এইভাবে ওকে মারছিস কেন? না আপু, তুমি এইসব বুঝবে না। আচ্ছা, বুঝলাম না কুত্তা। তুই আর কখনো যদি মারছস তাহলে তোর খবর আছে। কেন আপু, ওকে মারলে তোমার সমস্যা কি? সমস্যা যেটাই হোক, তোকে যা বলছি তাই করবে। আচ্ছা আপু, তুমি যা বলবে তাই হবে। আর এখন ভিতরে চলো। আচ্ছা চল। এই বলে রিয়াপু তার ব্যাগ গাড়ি থেকে নামাতে যাবে, তখন লিজা বলে উঠলো, ওই ছোট লোকের বাচ্চা, আপুর ব্যাগ ভিতরে নিয়ে রাখ। আচ্ছা ম্যাডাম। এই বলে রিয়ার ব্যাগ ভিতরে নিয়ে রাখলাম এবং বাইরে চলে আসলাম। রিয়া বলল রাতে ঘুরতে যাবে, তাই ওই দিন আর বাসায় যায়নি। সন্ধ্যার সময় রিয়াকে ডাকতে গেলাম, কয়টার দিকে সে ঘুরতে যাবে। কিরে, কয়টার সময় ঘুরতে যাবি? ও হ্যাঁ, আমার তো মনে ছিল না। তুই দাঁড়া, আমি রেডি হয়ে আসি। আর হ্যাঁ, আজকে কিন্তু তোর ফার্স্ট ডেটিং। মানে? মানে তোকে বুঝতে হবে না। আর তুই লিজাকে গিয়ে ডেকে আন। আচ্ছা মামা, যাইতেছি। এই বলে আমি আসলাম লিজার রুমে। দরজা খোলা ছিল, তাই সোজা তার রুমে চলে যাই। গিয়ে আমি যা দেখলাম তা তো আমি কল্পনা করতে পারিনি। আমি লিজার রুমে গিয়ে দেখি লিজা সেই সুন্দর করে সেজেছে। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। সে একটা শাড়ি পরেছে, খয়েরি কালারের সাথে ম্যাচিং ব্লাউজ, হালকা মেকআপ, দেখতে জাস্ট ওয়াও। আমি তো লিজার দিকে কতক্ষণ তাকিয়েছিলাম তা বলতে পারবো না। আমার হুঁশ পেল লিজার ডাকে, কিরে, এইভাবে কি দেখতাছস? তোমাকে। কি বললি, বেয়াদব? না ম্যাডাম, কই কিছু বলিনি তো। না, তুই আমাকে তুমি করে বলছস কেন? কোত্থেকে যেন রিয়া সে লিজাকে থামিয়ে দিয়ে বলছে, লিজা, তুই থামবি? সারাদিন কি পাইছস? হ্যাঁ, যখনই দেখি তুই রাজের সাথে ঝগড়া করস, কি পাইছস তুই? হ্যাঁ আপু, এই রাজটাকে। সরি, ভুলে রাজ বলে ফেলেছি। তুই শুভর সাথে আর খারাপ ব্যবহার করবি না, বুঝছস? ও আমাদের বাড়ির চাকর, আমি ওর সাথে যা খুশি করব, তাতে তোমার কি? প্রথমত সে তোর থেকে অনেক বড়। আর আর কি আপু, বলো। আমি পরিস্থিতির অবস্থা থেকে রিয়াকে বলে উঠলাম, রিয়া ম্যাডাম চলেন, দেরি হয়ে যাইতেছে তো। আচ্ছা তাহলে চল। লিজা, তুই কি রেডি তো? জি আপু, রেডি। ওয়াও, তোকে তো খুব সুন্দর লাগতেছে। জানি তো, এবার চলো। আচ্ছা চল। আমি নিচে গিয়ে গাড়ির সামনে চলে গেলাম। তখন লিজা আসতেছে, আমি তার দিকে তাকিয়ে আছি। আমার কাছে মনে হইতেছে ওপর থেকে পড়ে নামতেছে। তখনই রিয়া আমার কানের কাছে এসে বলল, শুধু ভাবিকে দেখলে হবে, আমাদের দিকেও তাকাতে হবে তো নাকি? কিছুটা লজ্জা পেয়ে বলে উঠলাম, ধুর, থিও না। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এবার চল। আমি গাড়িতে উঠে বসছি আর রিয়া ও লিজা পিছনে বসেছে। আমি গাড়ি চালাচ্ছি তো চালাচ্ছি। কিছুক্ষণ পর রিয়াকে জিজ্ঞেস করলাম, রিয়া ম্যাডাম খুঁজে যাবেন এখন? রিয়া অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, শপিং মলে চল। আর হ্যাঁ, তুই আমারে ম্যাডাম বলে ডাকবি না, আমাকে তুই করে ডাকবি। আচ্ছা ম্যাডাম। কি? সরি ম্যাডাম। আবারও? আচ্ছা আর হবে না। একটা জিনিস খেয়াল করলাম, লিজা কেন জানি চুপচাপ বসে আছে। এমন সময় কোত্থেকে যেন একটা বুলেট এসে গাড়ির চাকায় লাগলো এবং গাড়িটা পুরো উল্টে গেল। আমি আমার বন্দুকটা নিয়ে কোনো রকমে গাড়ি থেকে বের হলাম। বের হয়ে দেখি কাউকে দেখা যাচ্ছে না। তখন আমার বডিগার্ড আমার কাছে আসে। ও, বলতে ভুলে গেছিলাম, আমার বডিগার্ডটা সবসময় আমার আশেপাশে থাকে। আমি এদের সাহায্য নিয়ে লিজা এবং রিয়াকে বের করলাম। দেখি লিজার মাথা অনেকখানি কেটে গেছে আর অনেক রক্ত ভরতেছে। আর অন্যদিকে রিয়ার অবস্থা অনেক খারাপ। তাড়াতাড়ি আমি তাদের হাসপাতালে নিয়ে গেলাম। আমি চিৎকার করে ডাক্তারকে ডাকছি। তখনই আমার আর কিছুই মনে নেই। চোখ খুলে দেখি আম্মু আমার পাশে বসা। আর মনে হইতেছে আমি আমার বাসায়। তবু শিওরের জন্য আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু আমি কোথায়? তুই বাসায়, আর তুই 3 দিন অজ্ঞান অবস্থায় ছিলি। কি? আমার কি এমন হয়েছিল? তুই
তুই যখন ছোট ছিলি, যখন তোর মাথায় একটা আঘাত পাস, সেই আঘাতের উপর আবার আঘাত লাগার কারণে তুই সেন্সলেস হয়ে যাস। ও আচ্ছা, বুঝেছি। আর লিজার কি অবস্থা? ও ভালো আছে। আর রিয়া? সেও ভালো আছে, তারা এখন কোথায়? ওদের বাসায়। আমি উঠতে যাব, তখন আম্মু বলে উঠলো, এখন উঠতে হবে না, এখন তুই রেস্ট নে। আচ্ছা। তখনই বাবার আগমন। আমার সুপারম্যান এখন কেমন আছি? ভালো আছি। তো বাবা বৌমা কবে আমাদের বাড়িতে আসবে? খুব তাড়াতাড়ি। আচ্ছা, তো এইবার ঘুমাও যাও, কালকে থেকে তো আবার তোমাকে পড়াতে যেতে হবে। কিছুটা লজ্জা পেয়ে বললাম, ঠিক আছে আব্বু। আব্বুর কথা শুনে আম্মু আব্বুকে বলে উঠলো, ছেলের এই অবস্থা, আর তুমি কিনা ছেলেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ। আম্মু কোনো সমস্যা হবে না, তুমি শুধু আমার জন্য দোয়া করো। দোয়া তো সবসময় তোদের জন্য করি। আবার চলো, ছেলেটাকে একটু ঘুমাতে দাও। তখন আম্মু আব্বু চলে গেল, আমি দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে আমার ফোনটা অন করতেই দেখি অনেকগুলো মেসেজ দিয়েছে। আমি সব মেসেজ চেক করে ফ্রেশ হয়ে নাস্তা করে লিজাদের বাড়ি চলে গেলাম। তখনই আঙ্কেলকে দেখতে পেলাম। আঙ্কেল আমাকে দেখে বলে উঠলো, শুভ, কি খবর তোমার? আর তোমার ফোন বন্ধ ছিল কেন? ভালো আছি। লিজা আর রিয়ার কি খবর? ওরা ভালো আছে। বাবা, তোমার সাথে একটা কথা ছিল। জি আঙ্কেল, বলেন। আসলে বাবা, আমি চাইতেছি লিজাকে লন্ডন পাঠিয়ে দিমু। আর যদি তুমি রাজি থাকো, তাহলে তুমি যদি ওর সাথে যাইতা, তাহলে আমি একটু শান্তিতে থাকতে পারতাম আর কি। আমি তো মহা খুশি। তখন আমি বললাম, ঠিক আছে আঙ্কেল, আপনি সকল ব্যবস্থা করেন, আর আমি কে রিয়া এবং লিজা ম্যাডামকে দেখে আসি। আচ্ছা, যাও। আমি প্রথমে রিয়া রুমে গেলাম এবং বললাম, রিয়া আসতে পারি? রিয়া আমাকে দেখে সোজা জড়িয়ে ধরলো এবং বলল, এতদিন কোথায় ছিলা? হ্যাঁ, কি রে, তুই কান্না করতেছিস কেন? আর আমি তো আমাদের বাসায় ছিলাম। তাহলে তুই আসছিস নাই কেন এইখানে? আমি অচেতন অবস্থায় ছিলাম, আর কালকে আমার জ্ঞান ফিরেছে, আর আজ আমি তোর সামনে। ও আচ্ছা, তার ঠিকানাটা দিয়ে যাস নাই কেন? আর এইসব কথা বাদ দে, এবার বল তোর ভাবি কোথায়? ওর রুমেই মনে হয়। আচ্ছা ভালো, তো আমি কি তোর ভাবির সাথে দেখা করে আসি? আচ্ছা চল তাহলে। তুই কই যাবি? ভাবির কাছে কেন? একটু কাজ আছে। তো চল। আমি রিয়া লিজার রুমে চলে গেলাম। গিয়ে দেখলাম লিজা কলেজে যাওয়ার জন্য রেডি হইতেছে। লিজা প্রথমে আমাকে দেখে আমার কাছে আসলো, এসেই ঠাস ঠাস করে দুইটা আমার গাড়ি চড় মেরে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তোকে না বলছি আমার রুমে আসতে না, তাহলে আবার আসলি কেন? আসলে ম্যাডাম, আমি আপনাকে দেখতে আসছিলাম। ওই, তোর সমস্যা কি বলতো? আমার আবার কি সমস্যা হবে? আর তুই কখন আসলি? শুভর সাথে। আর তুই শুভকে মানলি কেন? এই ছোট লোকের বাচ্চাকে কতবার বলছি আমার রুমে আসতে না, তাও চলে এসেছে। যদি কিছু চুরি করে নিয়ে যায়? চুরি করে নিয়ে যাবে? তুমি হাসছো কেন? শুভ তোর ঘর থেকে চুরি করবে, তাই শুনে হাসি পেল আর কি। পরিস্থিতি বেগতিক দেখে আমি বলে উঠলাম, লিজা ম্যাডাম, আচ্ছা আমি নিচে যাচ্ছি। আর রিয়া ম্যাডাম, আপনার সাথে আমার একটু কথা আছে, যদি নিচে আসতেন। আচ্ছা যা। তোকে আমি কেন মারছি তা তুই কখনো বুঝবি না। বুঝবি না যে আমি কতটা থাক না কিছু কথা অজানা। আচ্ছা চল। বাইরে এসে রিয়াকে দিলাম এক ধমক। ওই, তুই আমাকে বকতেছিস কেন? তোরে বকমনা তো কি করবো, আরেকটু হলেই তো সব বলে দিতি। বলা তো দরকার। তুই কে ওকে সেটা বলা দরকার। আমি তোর অপমান সহ্য করতে পারি না। সেটা না হয় আমি বুঝতে পারছি, কিন্তু আরেকটু হলেই তো। আমাকে থামিয়ে দিয়ে রিয়া বলে উঠলো, আচ্ছা সব বাদ দে, তুই লিজাকে সব বলে দিস না কেন? হ্যাঁ, আমি চাই লিজা যাতে আমাকে ভালোবাসে, আমার টাকাকে নয়। আচ্ছা। হ্যাঁ মাই কিউট শালি। তুই আর কি বানাবি আমাকে বলতো? তোকে আবার কি বানালাম? এই, একবার বোন, একবার মামা, একবার শালি। তো তুই কোনটা হতে চাস? আমি চাই তোর বউ হতে। কি? কই কি? তুই একটু আগে কি বললি? বললাম তোর বোন হব আমি। ও আচ্ছা। কি আচ্ছা? বোন হবি ভালো কথা, কিন্তু আমি তোকে আমার সম্পত্তির ভাগ দেব না। এইটা শুনে রিয়া আমাকে মার দিতে লাগলো আর বলল, তোর সম্পত্তির ভাগ কে চাইছে বল? আমি তোকে আমার সম্পত্তির ভাগ দিব। আমি তোর মতো এত খারাপ না, বুঝলি? আইসেরে আমার ভালো মানুষটারে। হুম। তখন লিজা নিচে নামতেছে আর বলতেছে, রিয়াপু চলো না আমাদের কলেজে। এইখান থেকে কি করবা? প্লিজ চলো না আপু, না করো না। আচ্ছা রিয়া ম্যাডাম, আপনি চলেন, আমি না হয় আপনাকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা, আমি 2 মিনিট আসছি। আমি গাড়িতে বসে আছি। কিছুক্ষণ পর রিয়া আর লিজা আসলো। রিয়া আগে আসলো আর লিজা রিয়ার পিছু পিছু। আমি তো তাকে দেখে পুরো অবাক, তাকে দেখতে জাস্ট ওয়াও লাগতেছে। আমি এক দৃষ্টিতে তাকে দেখতেছি। তখনই রিয়া আমার কাছে এসে বলল, ভাই, আমার ভাবির দিকে তাকিয়ে থাকো না, নজর লেগে যাবে তো। আমি ব্যবসা করে খেয়ে বলে উঠলাম, খুব কই না তো, কি দেখালাম? ভাই, এত উতলাতে হবে না, আমি বুঝি সব বুঝি। কি
এখন কি তুই আমার সাথে ঝগড়া করবি? না ভাই না, আমি কি তোর সাথে ঝগড়া করতে পারি? কিরে ছোট লোকের বাচ্চা, কি এত কথা বলতাছস? আমার কিন্তু দেরি হয়ে যাইতেছে। আচ্ছা চলেন। আমি গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর আমরা রিয়ার কলেজে চলে আসলাম। রিয়া লিজা নিচে নেমে গেল। তখনই দেখলাম একটা মেয়ে এইদিকে আসছে। ও তো জান্নাত, ওইখানে কি করতেছে? তখনই জান্নাত আমার কাছে আসলো আর বলতে লাগলো, রাজ তুই এখানে? আমি তোদের বাড়িতে গিয়ে শুনলাম তুই নাকি এখনো দেশে ফিরে আসস নাই। জি কে আপনি? আর আপনি আমাকে রাজ বলছেন কেন? কি তুই এসব কি বলছিস? আমি জান্নাত, তোর জান্নাত। আরে জান্নাত, তুই এখানে কি করছস? এই তো আমি হলাম এই কলেজের টিচার। কবে থেকে আবার তুই টিচার হলি? আজই জয়েন ডেট। ও আচ্ছা, ভালো। তা কেমন আছিস তুই? তখন আমি বলে উঠলাম, রিয়া ম্যাডাম, আঙ্কেল কল করেছিল, অফিসে যেতে বলেছে, আর বলেছে আপনাকে সাথে করে নিয়ে যেতে। মিথ্যা বললাম এখান থেকে আসার জন্য। ও আচ্ছা, চল তাহলে। আর জান্নাত, পরে কথা হবে কেমন? এই রাজ, তুই রিয়াকে ম্যাডাম বলছিস কেন? এইদিকে তো লিজা একটু পরপর এদিক সেদিক তাকাচ্ছে। সে তো কিছু বুঝতে পারতেছে না। লিজার এই অবস্থা দেখে আমার প্রচুর হাসি পাচ্ছে। আমি খুব কষ্টে আমার হাসি আটকে রাখলাম। আরে ও রাজ হতে যাবে কেন? ও তো আমার বোন, মানে লিজার ড্রাইভার। জান্নাত মনে হয় রিয়ার কথা শুনে আকাশ থেকে পড়ল। কি তুই কি ফাইজলামি করতাছস আমার সাথে? আরে না, তোকে আমি পরে সব বুঝিয়ে বলবো, এখন আসি। জান্নাত কিছু বলতে যাবে, তখনই রিয়া গাড়িতে উঠে গেল। জান্নাত আর কিছুই বলতে পারলো না। এরপর আমি গাড়িটা স্টার্ট দিয়ে আবারও চলতে শুরু করলাম। আর ওইদিকে লিজা জান্নাতকে জিজ্ঞাসা করছে, ম্যাডাম, আপনি কি শুভকে আগের থেকে চিনেন? শুভটা আবার কে? আপনি যাকে রাজ ভেবেছিলেন। আমি ভাবছি না, আমি 100% শিওর ওই রাজ। কিভাবে শিওর হলেন? তখনই ঘন্টা পড়ে গেল। আর জান্নাত বলে উঠল, আমরা এই নিয়ে ছুটির পর কথা বলতাছি। আর তুমি কিন্তু রাজ বা শুভ যেই হোক তাকে কিছু বলবে না। ওকে ম্যাম। এবার ক্লাসে চলো। এই বলে তারা ক্লাসে যাচ্ছিল। আর এদিকে আমি কিছু দূর যাওয়ার পর রিয়াকে বললাম, ধন্যবাদ দোস্ত। কেন? চল আগে আমরা পার্কে গিয়ে বসি। আঙ্কেলে তার অফিসে যেতে বলছে। আগে চল, পরে বলছি। আচ্ছা চল তাহলে। কিছুক্ষণ পর আমরা পার্কে চলে আসলাম। আরে এই তো আমি। তখনই রিয়া আবার বলে উঠলো, এবার তো বল। আচ্ছা বলতেছি। তখন মিথ্যা বলেছিল ওইখান থেকে আসার জন্য। তা নাহলে তুই তো জান্নাত আমার পেটের সব কথা বের করে ফেলতো। তুই তো জান্নাতকে চিনিসই। তা ঠিক বলছস, কিন্তু তুই আমারে ধন্যবাদ দিছস কেন সেটা তো বুঝলাম না। ওইখানে কথা ঘোরানোর জন্য। ও বুঝছি। কিন্তু আমি তো একটা কথা বুঝতেছি না। কি বুঝতে পারিস না রে? আচ্ছা রিয়া জান্নাতের পরিবারের সবাই না লন্ডনে থাকে? হ্যাঁ ঠিকই তো। তো জান্নাত এখানে কি করে? তা তো বলতে পারি না। আচ্ছা তুই একটা কাজ করতে পারবি? কি কাজ রে? তুই আজ বিকালে জান্নাতের সাথে মিট কর আর জানার চেষ্টা কর। আচ্ছা করতেছি। তো কি এখন এইখানে বসে বসে থাকবি নাকি একটু হাঁটবি? আচ্ছা চল ওই দিকটায় যাই। তুই তো ফুচকা পছন্দ করিস। সেটা আর বলতে। চলে গেলাম ফুচকা খেতে। আর জমি আড্ডা দিতেছি। লিজার কলেজ ছুটি হওয়ার পর লিজা আর জান্নাত ক্যান্টিনে বসে কথা বলতেছে। আচ্ছা লিজা, রাজ ওরফে শুভ তোমাদের বাসায় কতদিন থেকে আছে? এই তো 6 মাস। ও আচ্ছা, তো এই 6 মাসে শুভর ব্যবহারিক কিছু লক্ষ্য করছো? না, তেমন কিছু লক্ষ্য করি নাই তো। ও আচ্ছা, বুঝতেই পারছি। আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। এই রাজটা কে, আর ওর সাথে আপনার কি সম্পর্ক? কি এখনই কি বলতে হবে? ম্যাম, এখন বললে ভালো হতো। আচ্ছা বলছি। আসলে রাজ কেউই না, রাজ হচ্ছে তালুকদার গ্রুপ অফ কোম্পানির মালিক। সে লন্ডন থেকে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। সারা বিশ্বে প্রায় 50টি দেশে তাদের কোম্পানির শাখা রয়েছে। বলতে গেলে বাংলাদেশের টপ 5 ধনীদের মধ্যে রাজদের নাম আছে। এখন আসি তাদের বাড়ির দিকে। তাদের বাড়ি তো যেন বাড়ি নয়, পুরো একটা রাজপ্রাসাদ। সেখানে তারা বাবা, মা এবং ভাই থাকে। তার বোন লন্ডনেই সেটেল। লন্ডনের শাখাটা তার দুলাভাই চালায়। ও, তাহলে রাজরা এত বড় লোক? তো তুমি রাজকে কিভাবে চিনো? আমি রাজ আর রিয়া, আমরা 3 জনই একই সাথে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমরা 3 জনই খুব ভালো বন্ধু। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি রাজকে খুব ভালোবাসি। তার জন্যই আমার বাংলাদেশে আসা। মানে আপনি কি বাংলাদেশি না? কিন্তু আমার বাবা মা সবাই লন্ডনে থাকে, আর আমিও তাদের সাথে লন্ডনে থাকি। ও আচ্ছা ম্যাম, আরেকটা বিষয়। কি? আপনি আমার ড্রাইভার ওরফে শুভকে রাজ বলে ডাকছিলেন কেন? কারণ আমার মনে হচ্ছিল এই ছেলেটাই রাজ।
তার মুখটাও আমি ভালো করে দেখতে পাইনি। ও আচ্ছা। তারা এই বলে আরও কিছুক্ষণ কথা বলছিল, আর আমরা মানে আমি আর রিয়া ঘোরাঘুরি করে আবার কলেজ ক্যাম্পাসে চলে আসলাম। তখনই রিয়া লিজাকে কল করলো। হ্যালো আপু। কিরে তুই কই? এই তো আমি আর তোমার বেস্ট ফ্রেন্ড ওরফে জান্নাত ম্যামের সাথে ক্যান্টিনে আছি। তোরা থাক, আমি আসতেছি। এ বলে রিয়া কলটা কেটে লিজাদের কাছে চলে গেল। ওখানে গিয়ে জান্নাতকে বলতে লাগলো, সরি রে, তখন তাড়াহুড়োতে ছিলাম, তাই তোর সাথে কথা বলতে পারি নাই। প্লিজ রাগ করিস না। আরে কিসের রাগ? আমি তো কোনো রাগ করিনি। ও তাহলে তো ভালোই। আচ্ছা চল। কোথায় যামু? কেন, আমাদের বাসায় আজ সারাদিন গল্প করবো। আজ যামু না রে, পরে একদিন যামু। লিজা তুই কি গাড়িতে বস, আমি তোমার ম্যামকে নিয়ে আসতেছি। আচ্ছা। এই বলে লিজা চলে গেল গাড়ির দিকে। জান্নাত তোর সাথে আমার কিছু কথা আছে। কি বলবি বল। খুবই গুরুত্বপূর্ণ কথা, মানে নাচের বিষয়। রাজের বিষয় মানে? তা আমি বাসায় গিয়ে বলবো। আর প্লিজ তুই গাড়িতে গিয়ে ড্রাইভারকে তুই কোনো কথা বলবি না। ঠিক আছে, কিন্তু কেন? কারণ শুভই রাজ। কি বলছিস তুই? আর বাকিটা না হয় বাসায় গিয়ে বলি। আচ্ছা চল। এই বলে জান্নাত তার রিয়া গাড়ি থেকে বসলো। জান্নাত তো একদিন আমার দিকে তাকিয়ে আছে যেন আমি কোনো এক আসামি, আর সে যদি আমার থেকে চোখ সরায় আমি সেখান থেকে পালিয়ে যাব। এভাবে গাড়ি চলতে চলতে লিজাদের বাড়িতে চলে আসলাম। এরপর রিজা চলে গেল তার রুমে, আর রিয়া জান্নাত তাদের রুমে। আমাকেও নিয়ে গেল তাদের সাথে। এরপর A to Z সব বললাম, কেন আমি এখানে এসেছি, কতদিন ধরে এসেছি, এইসব। আমাদের কথা শুনে জান্নাতের মাথায় আকাশ ভেঙে পড়লো। সে আর কোনো কথাই বলতে পারছে না। প্রায় 10 মিনিট পর জান্নাত বলে উঠলো, রাজ, কি? রিয়া যা বলছে তা কি সত্য? হুম। কিন্তু আমি যে তোকে খুব ভালোবাসি। আমি তো সেদিনই তোকে বলেছিলাম আমি শুধু তোকে আমার বন্ধু ভাবি, আর কিছুই না। আমার মাঝে কিসের কমতি আছে? কোনো কিছুই না। তুই দেখতে সুন্দর, তোর বাবার অনেক টাকাও আছে, তবু আমি তোকে শুধুমাত্র আমার বন্ধু ভেবেছি, আর আজীবন আমি তোকে আমার বন্ধুই ভাববো। বুঝছি। তো বুঝলে ভালো। খুব ভালোবাসছো ওকে? নিচে চাইতেও বেশি। দোয়া করি তোমাদের ভালোবাসা যাতে পূর্ণতা পাক। আসি রে, খুব ভালো থাকিস। এ বলে জান্নাত কান্না করতে করতে চলে গেল। তার চলে যে একজন দেখছিল, আর সে হলো লিজা। লিজা জান্নাতকে দেখে বলে উঠলো, ম্যাম আপনি কান্না করতেছেন কেন? না তেমন কিছু না। কি হয়েছে ম্যাম, বলেন প্লিজ। জান্নাত রাগান্বিত হয়ে বলে উঠলো, বলছি না কিছু হয় নাই। এটা বলেই চলে গেল। আর লিজা জান্নাতে চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এরপরে লিজা রিয়ার রুমে গিয়ে দেখলো আমি আর রিয়া কথা বলতেছিলাম। আমাদের কথা বলা দেখে লিজা তো অগ্নি দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। রিয়া লিজাকে দেখে বলে উঠলো, কে রে, কিছু বলবি নাকি? ম্যামের কি হয়েছে, কান্না করতেছে কেন? তেমন কিছু না। ওই ছোট লোকের বাচ্চা, তুই এইখানে কি করস? ম্যাডাম আসলে রিয়া ম্যাডাম আমাকে ডাকছিল, তাই আসছিলাম আর কি। এখন কাজ শেষ হয়েছে? জি ম্যাডাম, হয়েছে। তো এইখানে কি করতেছস? এই তো যাচ্ছি ম্যাডাম। যা তো, দাঁড়িয়ে আছস কেন? আমি চলে যেতে লাগলাম, তখনই লিজা বলে উঠলো, এই শুভ, তোর 7 দিনের ছুটি। কেন ম্যাডাম? এই 7 দিন তোর কোনো কাজ নেই তাই। ম্যাডাম এতদিন আসলে আপনারা তো বুঝিনি, নিজের ভালোবাসার মানুষ এতদিন না দেখে থাকতে হবে। তোকে তোকে 7 দিন ছুটি দিয়েছি, আরে 7 দিন তোরে যাতে না দেখি। আচ্ছা ম্যাডাম। আমি চলে আসলাম, গাড়িতে উঠলাম, তখনই আমার এক বন্ধু কল দিয়েছে। কি খবর তোর? দোস্ত, আর সন্ধ্যায় একটা পার্টি আছে। অনেক দিন তো হলো আমরা কোনো আড্ডা দেই না। ও আচ্ছা, বুঝতে পারছি। তো কোথায় আসবো? এরপর রাজু ঠিকানা দিলে কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘুম দিলাম। সন্ধ্যায় রাজুদের ঠিকানায় চলে গেলাম। ওখানে গিয়ে দেখি সব বন্ধুরা আগে থেকে হাজির। কিরে দোস্ত, কি খবর তোদের, কেমন আছিস তোরা? এই তো ভালো আছি। তুই তো আমাদের পুরো ভুলে গেছিস। এবার বল, ভাবির কি খবর? আমাদের সাথে তো এখনো মিট করালি না। সময় হোক, ঠিক দেখা করব। তা না হয় করাবি। হুম। বল তো আমরা এখানে কেন এসেছি? কেন আবার আড্ডা দিতে? আরে না, আমরা এখানে এসেছি আমাদের নতুন ভাবিকে দেখতে। মানে হলো গিয়ে আমাদের দোস্তের কয়েকদিন পর বিয়ে। কি, রাজুর বিয়ে নাকি? ভাই। তো আগে বলিসনি কেন? হঠাৎ বিয়ে ঠিক করেছে, আর মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, তাই তোরে আর সিপাটকে এখানে নিয়ে এসেছি তোদের ভাবিকে দেখাতে। তাই নাকি মামা? হ্যাঁ মামা। তো রাজু, আমাদের ভাবি একা আসবে নাকি তার সাথে আর অন্য কেউ আসবে? তার সাথে তার আরো 2 বান্ধবী আসবে। ও আচ্ছা, তো কখন আসবে? তখনই রেস্টুরেন্টে 3টা মেয়ে ঢুকলো। ওই তো এসে গেছে। রাজু ভাই, এখানে তো আমি 3টা পরী দেখতেছি, আমাদের ভাবি কই? ওই তো আসলে দেখা মনে। তখন আমার এক কল আসলো। আমি ওইখান থেকে একটু সাইডে চলে গেলাম, আর এদিকে 3টা মেয়ে হাজির। তারা রাজু আর শিবাদের সাথে কথা বলতেছে। আমার কথা বলে শেষে আমি ওদের কাছে গিয়ে বলতে শুরু করলাম,
কিরে, তোরা আমাকে ছাড়া কথা বলা শুরু করে দিলি? না রে, তোরে ছাড়া কি আমি কিছু করেছি? তোকে দেখাবো বলেই তো ওকে এইখানে ডাকছি। তো বল কোনটা আমার ভাবি? আমি তো 3টা মেয়ের দিকে তাকিয়ে পড়ে হয়ে গেছি। লিজা লিজা এখানে কি করছে? আর এরা তো জুই আর মেঘা। জুইটা একটু অহংকারী টাইপের, কিন্তু মেঘা খুব ভালো মনের। মেঘার মনে কোনো অহংকার নেই। এই তো উনি, নাম মেঘা। দেখ তোর কেমন পছন্দ হয় কিনা, আর বল আমাদের কেমন মানাবে। আর এদিকে লিজা আমাকে দেখে বলে উঠলো, ওই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করস? আর তোকে এই রেস্টুরেন্টে ঢুকতে দিয়েছে কে? যত সব ছোট লোক। ছি রাজু ভাইয়া, এই ড্রাইভার তোমার বন্ধু? আপনারা কাকে ছোট লোক বলছেন? জানেন ও কে? আরও চাইলে কি করতে পারে? আমি শিবাতকে চুপ করতে বললাম। তখন মেঘা বলল, আরে শুভ ভাইয়া, আপনি এখানে? এই তো রাজুর সাথে এসেছি। মামা আমি তো কিছুই বুঝতেছি না। তোকে সব পরে বুঝিয়ে বলবো নি। এরপর রিজাচা বললো, তা শুনে শিবাত আর রাজু তো মাথা পুরাটাই গরম হয়ে গেল। এই ছোট লোক, তুই কি বুঝিয়ে দিবি? আর মেঘা, তুইও নাকি ফালতু পোলারে পছন্দ করস? আমার ড্রাইভারকে তারা বন্ধু বানাইছে। ছি। শিবাত এই কথা শুনে রাগান্বিত কণ্ঠে লিজাকে বলে উঠলো, ওই মেয়ে, তুমি কাকে কি বলছো? তোমার বাবার কি আছে জানো আমি কার কি লাগি? রাজুকে, আর বিশেষ করে শুভকে। তোরা তো ছোট লোক, আর কি আছে তোদের পরিচয়? শুনি তো। আমি এসএ গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী। আর রাজু, সে হলো RM গ্রুপ অফ কোম্পানির মালিক। আর শুভ হলো। আমি শিবাতকে থামিয়ে দিয়ে বললাম, আর আমি হলাম আপনার গাড়ির ড্রাইভার। বলে রাখা ভালো, আপনাদের কোম্পানি সারা বিশ্বের টপ 10 কোম্পানির মধ্যে 4 নম্বর আছে, আর বাংলাদেশের 1 নম্বর স্থানে আছে। শিবাত ও রাজুদের কোম্পানি বিশ্বে 5 ও 6 নম্বরে, এবং বাংলাদেশে 2 ও 3 নম্বরে আছে। আর সেখানে লিজাদের কোম্পানি বাংলাদেশে 15 নম্বর স্থানে আছে। শিবাতকে ইশারায় বোঝালাম চুপ থাকতে। সে আমার কথা না শুনেই তা বলতে লাগলো, আপনারা তো অহংকার কিসের? আপনি কোথায় আর আমরা কোথায়? শিবাতের এই কথা শুনে লিজার আগে গজগজ করতে লাগলো। মেঘা, তুই থাক এদের মাঝে, আমি চলে যাইতেছি। এটা বলে লিজা চলে গেল এখান থেকে। তখন মেঘা বলল, দেবরেরা রাগ করে না, ও একটু অহংকারী টাইপের, তার কথায় কিছু মনে করবেন না। আচ্ছা ভাবি, রাজু মামা যাই বলিস, আমাদের ভাবিটা কিন্তু অনেক পছন্দ হয়েছে, আর আমরা চাই তুই অতি তাড়াতাড়ি আমাদের ভাবি এনে দিবি। আমাদের কথা শুনে মেঘা অনেকটা লজ্জা পেল, এবং লজ্জা পেয়ে লাল নীল সবুজ হয়ে গেছে। আমি খেয়াল করলাম যে একটা ম্যাগাজিন দেখতেছে, আর আবার এক দৃষ্টিতে। আর সিপাতও বারবার জুয়ের দিকে তাকাইতেছে। মেঘা তাও খেয়াল করে বলে উঠলো, কি রে, তুই এখানেও ম্যাগাজিন দেখতেছস? জুই তখন আমাকে উদ্দেশ্য করে বলল, আপনি কি? আপনার আসল পরিচয় কি? আমি শুভ, আর আমি আপনাদের বান্ধবী, মানে লিজা ম্যাডামের ড্রাইভার। সত্য কথা বলেন। আমি তো সত্য কথাই বলছি। তাহলে এটা কি? কোথায়? জুই ম্যাগাজিন টেকে দিয়ে বলল, এটা কে? আমি দেখে তো পড়ে অবাক। এইখানে তো আমার ছবি, এবং আমাদের কোম্পানির নাম, তাও আবার সবার প্রথমে। ভালো করে দেখে বুঝলাম এটা তো বাংলাদেশের টপ 10 থাকা কোম্পানিগুলোর নতুন মালিকের ছবি দেওয়া, আর সেখানে আমার নাম দেওয়া, এস তালুকদার। শিবাত আমার চুপ থাকা দেখে ম্যাগাজিনটা নিয়ে নিল। তা দেখে বলে উঠলো, দোস্ত সব বলে দে। আর লিজা তো এখানে নাই, কিছুই হবে না। কি বলবে? আমি একটু শুনি। আচ্ছা বলতেছি, তবে একটা শর্ত আছে। লিজা যাতে না জানতে পারে আমি কে আর কি আমার পরিচয়। জুয়ের মেঘে একসাথে বলে উঠলো, আচ্ছা, লিজা কিছুই জানতে পারবে না? আচ্ছা শোন তাহলে, আপনারা তো জানেনই, তাই এখন আর বললাম না। সত্যি তুই এস তালুকদার? কেন, কোনো সন্দেহ আছে নাকি? না, আসলে আমাদের লিজা আসলে অনেক ভাগ্যবতী। তা তো বটে। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 10টা বাজে। তাহলে আজকের জন্য বিদায়। আচ্ছা ভাইয়া, আর সরি এতদিন খারাপ ব্যবহারের জন্য। আরে কোনো সমস্যা নাই। আসলে আপনি খুব ভালো। এরপর জুয়ার মেঘা সেখান থেকে চলে গেল। আর তাহলে চলে যাওয়ার দিকে দুই হারামি মানে রাজু আর শিবাত তাকিয়ে আছে। আমরা কিছুক্ষণ চুপ থাকার পর শিবাত বলতে শুরু করলো, দোস্ত যাই বলিস, জুই দেখতে শুনতে কিন্তু খারাপ না। আমার সাথে মানাবে না? কি কি বললি তুই? কি কই কইলাম? আরে বেটা তোতলাছিস কেন? কই না তো। আমরা বুঝি ঠিক বলছি না রে রাজু? যা বলেছিস। আমি খুব ক্লান্ত, সো বাই। ওকে মামা, বাই। এবার আমরা 3 জনে বাসায় চলে আসলাম। আর এসে দিলাম এক ঘুমে রাত্রি কাবাব আর কি। সকালে রাজুর কলে ঘুম ভাঙলো। কিরে, এত সকালে কেন কল দিছস? একটা সুখবর দিতে। মামা, আমার বিয়ের তারিখ তো ঠিক হয়ে গেছে। কি করছ তুই? হ্যাঁ মামা। তো বিয়েটা? এই মাসের 29 তারিখে। ও আচ্ছা, ভালো। ওকে বাই, দেখা হলো, কথা হবে, সো বাই। ফোনটা কেটে দিয়ে আবার ঘুমাতে যাব, তখন লিজা কল দিয়েছে। হ্যালো ম্যাডাম, বলেন। আমি তো ম্যাডামের কথা শুনে টাসকি খেয়ে গেলাম। বলে কি ম্যাডাম? তাই কি মাথা খারাপ হয়ে গেল নাকি?
শুভ, আই এম সো সরি, প্লিজ রাগ করো না। ম্যাডাম আপনার কি জ্বর এসেছে নাকি? কেন? আসলে ম্যাডাম আপনি আমাকে সরি বলছেন তাই আর কি। তো কি ভুল করলে সরি বলা যাবে না নাকি? তা যাবে না কেন? আমি এত কিছু বুঝি না, ক্ষমা করেছো কি করো নাই এটা বলো। এইভাবে বললে ভয়ে সবাই ক্ষমা করে দেবে, বিড়বিড় করে বললাম। কি বলছস? কই ম্যাডাম কিছু না তো। আমি শুনছি তুই কি বলছস। ম্যাডাম আপনি যা শুনছেন তা ভুল শুনছেন। তুই না কিছু বলস নাই, তাহলে আমি কি বললাম তুই শুনছস কেমনে? কি বজ্জাত মেয়ে রে বাবা, বজ্জাত হলেও আর কি করার, বউ তো আমারই। এইসব মনে মনে বললাম। কিরে কথা বলস না কেন? এই তো ম্যাডাম বলছি তো। তাহলে কি ক্ষমা করছস আমাকে? জি ম্যাডাম। তো আমি মূলত যে কারণে কল দিছিস সেটাই তো এখনো বলা হয় নাই। জি ম্যাডাম বলেন। তোর ছুটি ক্যান্সেল, আর তুই এখন থেকে আমাদের বাড়িতে থাকবি। কি ম্যাডাম আপনি এসব কি বলতেছেন? আর আমি আপনাদের বাড়িতে থাকবো কেন? এত মানে আমি বুঝি না, তোকে যেন আমি বিকালে দেখতে পাই, আর তোর সকল জিনিসপত্র যাতে সাথে থাকে। আচ্ছা ম্যাডাম। এই বলে শোয়া থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নিচে গেলাম, নাস্তা করে সবাইকে বললাম আমাকে আজ থেকে লিজাদের বাড়িতে থাকতে হবে। সো রাতে আর বাসায় আসা হবে না, কিন্তু দিনের বেলায় একবার আসবো। আচ্ছা তুই এর নাটক কবে শেষ করবি বাবু? তো আর কয়েক মাস, এরপর বিয়ে। আমি বলি কি, আমি গিয়ে নবীন সরকারের সাথে তোদের বিয়ের কথা বলি। তা তো বলবাই, কিন্তু এখন না, আমি বলার পর বলবা। আচ্ছা তুই যা, ভালো বুঝে ট্রাই কর। আচ্ছা আব্বু। আর আব্বু আমার জিনিসপত্র গুছিয়ে দিবা। তুই উপরে যা, আমি আসতেছি। এরপর আমি ওপরে গিয়ে গোসল করলাম, আর এদিকে আম্মু আমার সকল জিনিসপত্র গুছিয়ে দিতেছে। সব গুছানোর পর আমি ঘর থেকে বের হয়ে গেলাম লিজাদের বাড়ির দিকে। 30 মিনিট পর আমি চলে আসলাম লিজাদের বাড়িতে। ভিতরে গিয়ে দেখি লিজা নিচে বসে আছে। আমাকে দেখে বলে উঠলো, কি রে তুই এখানে কি করছস? তোর না 1 সপ্তাহ ছুটি দিছিল? আমার আর ছুটি? কেন, কি হয়েছে? তেমন কিছু না, আপনার ভাবি বলেছে আজ থেকে এখানে থাকতে হবে নাকি আমাকে। কেন? তা তো আমি বলতে পারি না। আচ্ছা এই কথা বাদ দে, এইটা বল, লিজার সাথে কি তোর দেখা হয়েছিল রাতের বেলায়? কেন, কি হয়েছে? সেটা না হয় পরে বললাম, আগে এইটা বল কিভাবে তোদের দেখা হয়েছে আর সেখানে কি হয়েছে? আচ্ছা বলতেছি, শুন তাহলে। আপনারা তো কালকে রাতের কাহিনী জানেন, তাই বললাম না। এবার বুঝছস? তো এবার বল, বাসায় কি কিছু হয়েছে নাকি? হয়েছে তো। কি হয়েছে? কালকে যখন সন্ধ্যায় রিয়া তার 2 বান্ধবীর সাথে কই যেন যায়, এরপর রাত 9:30টার দিকে দেখি কি লিজা কান্না করতে করতে বাসা আসছে এবং কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে যায়, আর এখনই রুমেই আছে। ও আচ্ছা, বুঝতে পারছি। তো তোমার হবু ভাবি কি খাবার খাইছে? না, খাইনি। আচ্ছা আমার কাছে খাবার দাও, আমি গিয়ে খাবার দিয়ে আসছি। রিয়া আমার কাছে খাবার দিলে আমি গিয়ে লিজাকে খাবার দিয়ে আসতে যাই। ম্যাডাম আসতে পারি? আয়। ম্যাডাম আপনি নাকি কাল রাত থেকে কিছু খাননি? তোকে কে বলছে? রিয়া ম্যাডাম। ও আচ্ছা, আর তোর আসতে এত দেরি হলো কেন? ম্যাডাম রাস্তায় একটু জ্যাম আছে তো তাই। ও আচ্ছা। ম্যাডাম আপনার জন্য খাবার আনছি, খেয়ে নিন। দে, খুব ক্ষুধা লেগেছিল। ক্ষুধা যেহেতু লাগছিল তাহলে খাবার খাননি কেন? তুই কি এখন তর্ক করবি নাকি খাবার দিবি? এই নিন ম্যাডাম, খেয়ে নিন। আর আমি তাহলে যাই? না, তুই এখন এইখানে বসে থাকবি। ব্যাপারটা কি বুঝতেছি না তো। আজ ম্যাডাম আমাকে একবারও বকা দেয়নি, আবার বলতেছে তার রুমে বসার জন্য। না না শুভ, এইখানে অবশ্যই কিছু ঘাবলা আছে। কিরে কি বলতাছস? শুনতে পারতেছি না তো। কই ম্যাডাম, কিছু বলিনি তো। ও আচ্ছা, তাহলে তো ভালো। তো এখন এইখানে বস। হ্যাঁ ম্যাডাম বসতেছি। আমি গিয়ে চেয়ারে বসতে যাবো তখনই ম্যাডাম বলল, ওই তুই ওইখানে কেন বসতাছস? খাটের উপরে বস। আচ্ছা ম্যাডাম। আর একটু দাঁড়া। আরো কিছু গল্প করলাম, এর মধ্যে ম্যাডামেরও খাওয়া শেষ। আচ্ছা ম্যাডাম তাহলে আমি এবার যাই। এই বলে ম্যাডাম আমাকে তার আলমারির সামনে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, আমি এখন আমার এক বন্ধুর বাসায় যাব, সেখানে ছোট একটা পার্টি আছে। তো আমি কি করতে পারি ম্যাডাম? তুই এখন আমাকে একটা ড্রেস পছন্দ করে দিবি। আমি পারবো না। তোকে যা বলছি তুই তাই কর। কি আর করার, ম্যাডামকে একটা খয়েরি রঙের একটি শাড়ি পছন্দ করে দিলাম। তোর চয়েস তো খুব ভালো। হ্যাঁ ম্যাডাম, তো আমি এবার যাই। ওকে, তোর রুমে যা। আচ্ছা ম্যাডাম যাচ্ছি। এই বলে আমি রুম থেকে বের হয়ে আমার রুমে গেলাম। কিছুক্ষণ পর লিজা আমার রুমে আসলো এবং আমাকে জিজ্ঞাসা করলো, দেখ তো আমাকে কেমন লাগতেছে। আমি তো তাকে দেখে আমার চোখ আর ফেরাতে পারছি না। তাকে অসম্ভব সুন্দর লাগছিল, কি বলবো ভাষায় খুঁজে পাচ্ছিলাম না। আমি এক কথায় তাকে দেখে আবারও তার প্রেমে পড়ে গেলাম। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছি। হঠাৎ লিজা বলে উঠলো, ওই তুই এই ভাবে কি দেখতেছস? আর আমি তোকে কি জিজ্ঞেস করছিলাম? কই কি দেখতেছি? কিছু দেখতেছি না তো।
কিছু দেখলে এত তুতলাচ্ছিস কেন? কই তুতলাচ্ছে? আর আপনি আমাকে কি জিজ্ঞেস করতেছিলেন আরেকবার একটু বলবেন প্লিজ? তুই শুনোস নাই? সরি ম্যাডাম, শুনিনি। আমি তোকে জিজ্ঞেস করছিলাম বলতো আমাকে কেমন লাগতেছে, আর তুই কিনা কথাটা শুনোস নাই। সরি ম্যাডাম। আচ্ছা এখন বল। আপনাকে পুরো একটা রাজকন্যার মতো লাগছে। হালকা মেকআপ, সাথে লাল কাচের চুলি, মাথায় হিজাব পরা। কিন্তু কি কিন্তু? না মানে আপনার ডানাটা কি ঘরে রেখে এসেছেন? মানেটা হলো আমার সামনে তো একটা পরি দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তার ডানাটা দেখতে পারতেছি না। যা দুষ্টু। ম্যাডাম সত্যি খুব সুন্দর লাগতেছে। ও আচ্ছা, তো তোর জামা কাপড় কই দেখি তো। কেন ম্যাডাম? দেখাতে বলছি, দেখা। এই যে এগুলো। লিজা কি যেন খুঁজলো, তারপর বলল এগুলা ছাড়া আর কিছু নাই তোর? আছে কিন্তু আনিনি। বুঝছি, তাহলে চল। কই যাবো ম্যাডাম? তোকে আসতে বলছি, আয়। আচ্ছা ম্যাডাম, আসতেছি। চল তাহলে। ম্যাডাম ড্রেসটা চেঞ্জ করে আসতেছি। তোর দরকার নেই, তুই তাড়াতাড়ি চল, লেট হয়ে যাইতেছে। চলেন তাহলে ম্যাডাম। চল। আমরা গাড়ি থেকে বসলাম এবং ম্যাডামকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম কই যাবেন? শপিং মলে চল, কিছু কেনাকাটা আছে। আচ্ছা। 20 মিনিট পর শপিং মলে চলে আসলাম এবং ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি যান, আমি গাড়ি পার্কিং করে আসতেছি। আয়, ভিতরে পাঞ্জাবির সাইডে আসিস। আচ্ছা ম্যাডাম। আমি গিয়ে গাড়ি পার্কিং করে আসলাম। এসে ম্যাডামকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর ম্যাডামকে পেয়ে গেলাম। ম্যাডাম আমি এসে গেছি। দেখ তো কোনটা পছন্দ হয় তোর। কেন ম্যাডাম? তোকে যা জিজ্ঞেস করছি সেটার জবাব দে। কেন ম্যাডাম বলবেন তো আগে আপনি, পাঞ্জাবি কেন আর কার জন্য? আমি এত কৈফিয়ত তোকে দিতে পারবো না। এই বলে একটা খয়েরি পাঞ্জাবি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এইটা ট্রাই করে দেখ তো। আচ্ছা ম্যাডাম দেখতেছি, বাট কেন? এখন কিন্তু আমার মাথা গরম হইতেছে। আমি এর কোনো কথা না বলে পাঞ্জাবিটা পরে নিলাম। এই তো ম্যাডাম, আমি পরে এসেছি। লিজা নিশ্চুপে বলতে লাগলো, কি আপনি আমাকে ম্যাডাম ডাকতেছেন কেন? ম্যাডাম আমি শুভ, আপনার গাড়ির ড্রাইভার। বিশ্বাস কর, তোকে আজ পুরাই ফিল্মের হিরো লাগতেছে। আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, ম্যাডাম আপনিও না। হইছে, লজ্জা পেতে হবে না, চল তাড়াতাড়ি। আমরা আরো কিছু গিফট কিনে বিল কাউন্টারে আসি। লিজা বিল দিয়ে দেয়। এরপর আমি গাড়ি নিয়ে আসি এবং অনুষ্ঠানে আসি। এরপর আমরা একসাথে বাড়ির ভিতরে চলে যাই। তখন সবাই কেন জানি আমাদের দিকে তাকিয়েছিল। তখন আমি কিছুটা আন্দাজ করলাম, হয়তো আমাদের ম্যাচিং ড্রেস দেখে তারা আমাদের দিকে তাকিয়ে আছে। তখন লিজা একটা মেয়েকে জড়িয়ে ধরে বলতে লাগলো, হ্যাপি বার্থডে। এবার বল কেমন সারপ্রাইজ দিলাম। তুই তাহলে আমাকে মিথ্যা কথা বলছিলি? তাতে বলছি, তা না হলেও সারপ্রাইজ হতো কিভাবে? তো বল কেমন আছিস? যখন তুই বলছিলি আসবি না তখন খুব খারাপ ছিলাম, কিন্তু এখন ভালো আছি। তাই নাকি? চল, তোকে একজনের সাথে দেখা করাবো। কার সাথে? আমার দুলাভাইয়ের সাথে নাকি? লিজা কিছুটা লজ্জা পেয়ে বলল, জানি না, চল তো এখন। বুঝেছি, তুমি তলে তলে দেখে সিএনজি চালাইতাছো। আরে দূর, তুই কি এখন তার সাথে পরিচয় করাবি নাকি এখন এইখানে বকবক করবি? চল তাহলে, আমার দুলাভাইয়ের সাথে তো পরিচয়টা হওয়া দরকার। এইদিকে আমি একা একা সবাই বসেছিলাম। আমার খুব ওটা চাপ দিয়েছে, ওইটা মানে ওইটার। তাই তাড়াহুড়ো করে টয়লেটের দিকে যেতে থাকি। তখন একটা মেয়ের সাথে সোজা ধাক্কা লাগলো। ধাক্কাটা একটু জোরে লেগেছিল, যার কারণে মেয়েটা সোজা মাটিতে পড়ে যায়। আমি মেয়েটির দিকে এক নজর তাকিয়ে সেখান থেকে চলে আসি আমার শান্তির স্থান মানে টয়লেটে। আর অন্যদিকে লিজা বলছে, কিরে পড়ে গেলি কি করে? আরে দোস্ত, একটা ছেলে কোথা থেকে এসে যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে এবং আবার কই যেন চলে গেছে। তাকে কি তুই চিনোস? না রে, চিনি না তো, কিন্তু মুখ দেখলে চিনতে পারবো। আর হ্যাঁ, ছেলেটা একটা খয়েরি রঙের পাঞ্জাবি পরেছিল। কি খয়েরি রঙের পাঞ্জাবি? হ্যাঁ রে, আর তাকে একবার পাই তার আমি 12টা বাজাবো। আমি একজনকে ডাকতাছি, দেখ তো সে কিনা। আচ্ছা তাড়াতাড়ি ডাক দে। তখন লিজা আমাকে কল করলো। এইদিকে আমি আমার মাত্র কাজটা শেষ করলাম, তখনই মোবাইলটা কেঁপে উঠলো। এখন আবার কি কল করলো? তখনই মোবাইলটা বের করে দেখি সামনে লেখা বেশি উঠলো, মাই কলিজা। ও ম্যাডাম, সে আবার কল করতেছে কেন? তখন কল ধরে কানে নিলাম। কিরে তুই কই রে? ম্যাডাম এই তো এইদিকে আসি, একটা ইমার্জেন্সি কাজ করলাম আর কি। তো কি ইমার্জেন্সি কাজ ছিল? ম্যাডাম কোনো সমস্যা? তেমন কিছু না, তুই তাড়াতাড়ি হল রুমে আয়। আসতেছি। এই বলে হল রুমে চলে গেলাম। গিয়ে দেখি আমি যার সাথে ধাক্কা খেয়েছি তার সাথে লিজাও দাঁড়িয়ে আছে। আমি কিছুটা ভয় নিয়ে তাদের সামনে গিয়ে বললাম, ম্যাডাম আমাকে ডেকেছিলেন? দেখ তো এই সেই ছেলেটা কিনা। এই ছেলেটাই। এটা বলার দেরি আমার গালে থাপ্পড় মারা দেরি হয়নি। আমি তো হতভঙ্গের মতো ম্যাডামের দিকে তাকিয়ে আছি। তখন লিজা বলল, ছি, আমি তোর থেকে এটা আশা করিনি। অন্তত একটা সরি বলতি, তাহলেই তো হতো। ম্যাডাম আমি ইচ্ছে করে ধাক্কা মারিনি। আর সরি। লিজা আমাকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে আর বলতে হবে না,
তোদের মতো ছোট লোকদের আমি চিনি। তোকে এইখানে আনাই আমার ভুল হয়েছে। আপনি কি আমার কথা শুনবেন? আসলে আমি মিথ্যা অপবাদ সহ্য করতে পারি না, তাই তো মাথা গরম হয়ে গেল। কি শুনবো তোর কথা? ছোট লোক কোথাকার। ইচ্ছা করে ধাক্কা মেরে আবার বলে ইচ্ছা করে মারিনি। আসলে কি, সুন্দরী মেয়েদের দেখলে ধাক্কা মারতে ইচ্ছা হয়, তাই না? এদিকে জুই যেন কোত্থেকে এসে বলতেছে, কি হয়েছে রে সুমাইয়া? আর তুই ভাইয়াকে ছোট লোক বলতাছিস কেন? এখানে তোর ভাই কে আর? আমি তো লিজার এই ড্রাইভারকে বকতাছি। তুই জুই কিছু বলতে যাবে, তখন আমি ওকে চুপ করে দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, মানলাম আমি ছোট লোক, মানলাম আমি ইচ্ছে করে ধাক্কা দিছি, ওকে ফাইন, ভালো থাকবেন। আর সবাইকে বললাম, এইদিকে কি, আপনারা পার্টি এনজয় করুন। এই বলে আমি চলে আসতে যাব, তখন দেখি কে যেন আমাকে স্যার বলে ডাকছে। আমি তাকিয়ে দেখি মিস্টার জামিনুর, মানে আমাদের কোম্পানির ম্যানেজার। কি খবর আপনার, কেমন আছেন? স্যার, আপনাদের কারণেই ভালো আছি। তো আপনি এখানে? আমার বাসায় কি আমি আসবো না তো কে আসবে? ও, তাহলে এটা আপনার বাসা? জি স্যার, কিন্তু আপনি এই গরিবের বাসায় কি করেন? এই তো একটু কাজ ছিল তো, তাই আর কি। ও আচ্ছা, তো কিছু খেয়েছেন? ভিতরে চলুন, আমার মেয়ের সাথে আপনার পরিচয় করিয়ে দিই। না, যাবো না। স্যার, না গেলে কিন্তু আমি রাগ করব। কি আর করার, আমাকে এক প্রকার জোর করে ভিতরে নিয়ে গেল আর বলল, মা সুমাইয়া, তোকে আজ একজনের সাথে পরিচয় করিয়ে দিব। জি আব্বু, কার সাথে পরিচয় করিয়ে দিবে? এই তো ইনি হলেন গিয়ে। মিস্টার জামিনুরকে আর বলতে না দিয়ে সুমাইয়া বলতে লাগলো, তুই এখনো এখানে বেটা, ছোট লোকের বাচ্চা ছোট লোক। তোকে না কখন বলছি চলে যেতে? আমি তো যেতেই চেয়েছিলাম, কিন্তু আপনার বাবাই তো আমাকে ভিতরে নিয়ে আসলে। তুই বাহির হ আমাদের বাড়ি থেকে। সাথে সাথে ঠাস ঠাস দুটো শব্দ হলো, মানে মিস্টার জামিনুর সুমাইয়ের গালে দুটো চর বসিয়ে দিল। তুই জানিস ইনি কে? জানি তো। এই ছোট লোকটা হলো শুভ, আর এই হলো লিজার ড্রাইভার। এই কথা শোনার পর জামিনুর সাহেব আমার দিকে তাকালো, দেখে আমি চলে আসতেছি, তখন আমাকে আবার ডাক দিল, স্যার স্যার। আমি না শোনার ভান করে গাড়িতে চলে আসলাম এবং বাসায় চলে আসলাম। অন্যদিকে জামিনুর সাহেব তার মাইকে বকতেছে, তুই স্যারকে কি করে চিনিস? আর তুই তার সাথে এত খারাপ ব্যবহার করছিস কেন? বাবা, তুমি ওই ছোট লোকটাকে স্যার বলতেছো কেন? প্রথমে তুই আমার প্রশ্নের উত্তর দে। আসলে বাবা, ওই ছোট লোকটা হচ্ছে আমার বান্ধবী লিজা ওরফে নবীন সরকারের মেয়ের গাড়ির ড্রাইভার। আজ তারা এই পার্টিতে আসছে, সকলে পার্টি এনজয় করতেছিল। তখন কোথা থেকে যেন ওই ছোট লোকটা এসে আমাকে ধাক্কা মারে এবং আমি ফ্লোরে পড়ে ব্যথা পাই। এরপর তাকে খুব করে বকা দিয়ে আমাদের বাড়ি থেকে যেতে বলি এবং সে চলেও যায়। এরপর তুমি আবার ওই ছোট লোকটাকে ঘরে নিয়ে আসো। তুই কাকে ছোট লোক বলছিস? তখন লিজা বলল, কাকে আবার বলবে, আমার ড্রাইভারকে বলছে। আসলেই সে একটা ছোট লোক। আপনি কি জানেন তার আসল পরিচয়টা কি? কি তার আসল পরিচয়? তালুকদার গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছেন কখনো? শুনেছি তো, সেটা বাংলাদেশের সেরা কোম্পানি। হ্যাঁ, তো সেই কোম্পানির নতুন মালিককে কি কখনো দেখেছেন? না তো। আর সেটার সাথে এর সম্পর্ক কি? হ্যাঁ, সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? ও কি আগে নতুন মালিকের ড্রাইভার ছিল? তা হতে যাবে কেন? তাহলে আপনারা যাকে ছোট লোক বলেছেন, সেই ছোট লোকই হচ্ছে তালুকদার গ্রুপ অফ কোম্পানির মালিক। কি সব পাগলের মতো বকছেন? ও মালিক হতে যাবে কেন? তখন মেঘ আর জুই বলল, কারণটা আমরা বলি। বল। কারণ তো তোকে খুব ভালোবাসে, তাই। কি বলতাছস তুই? ঠিকই বলতাছি। এরপর আমার সব কাহিনী বলে, আমি কে, আমি কোত্থেকে এসেছি, কেন এত অপমান সহ্য করছি, সবকিছু। এইসব শোনার পর লিজা কেঁদে দিয়ে বলল, আমি এটা কি করছি? নিজের ভালোবাসা এতটা কষ্ট দিয়েছি। এখন কেঁদে কি হবে? তুই পারলে তাকে কল কর এবং তাকে সরি বল, যদি সে তোকে ক্ষমা করে। তাই করি। লিজা তার ফোনটা বের করলো, বের করে দেখে তার ফোনে একটা মেসেজ এসেছে এবং মেসেজটা কেউই দেয়নি। মেসেজটা দিয়েছে আমি। মেসেজে লেখা ছিল, কি মিস লিজা, আমার পরিচয়টা তাহলে জেনেই গেলেন? আর হয়তো এটাও জেনে গেছেন কেন আমি আপনার বাড়িতে ড্রাইভার সেজেছিলাম। হ্যাঁ ঠিকই, আমি খুব ভালোবাসতাম আপনাকে, ভেবেছিলাম আপনি আমাকে ভালোবাসবেন, আমার বা আমার সম্পত্তিকে নয়। কিন্তু আমি ভুল ছিলাম, আমি সবসময় আপনার অবহেলার পাত্র ছিলাম এবং এখনও আছি। হয়তো এখন আপনি বলবেন আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু সেটা সত্যিকারের ভালোবাসা হবে না, কারণ এখন আমার কাছে টাকা আছে। আচ্ছা সরি এতগুলো কথা বলার জন্য, যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিন। আর সুমাইকে বলবেন আমি তাকে ইচ্ছে করে ধাক্কা দিইনি। আর হ্যাঁ, আপনি আর কখন আমার সাথে যোগাযোগ রাখবেন না। আশা করি ভালো থাকবেন, এটি ছোট লোক। লিজা এটা পড়ার পর তার হাত থেকে মোবাইলটা পড়ে যায়, সে কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যায়। আর এদিকে আমি বাসায় এসে জোরে জোরে কলিং বেল বাজাতে থাকি। তখন আম্মা এসে দরজা খুলে দেয়, বলে, কিরে তুই এইখানে?
আর তুই মা লিজাদের বাড়িতে থাকার কথা। আমি কি এখানে আসতে পারি না? এবার শরতে ভিতর যাব। আয়। আম্মু আমাকে প্লিজ একটু ঘুম পাড়িয়ে দাও না গো, খুব ঘুম পাচ্ছে আমার। তোর কি মন খারাপ? হ্যাঁ আম্মু, অনেক খারাপ। কেন, কি হয়েছে? তা তুমি সকালে শোনো, এখন আপাতত আমাকে ঘুমাতে দাও প্লিজ। মা কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়েছে, মনে করেছিল আমি বোধহয় ঘুমিয়ে গেছি, তাই মাও চলে গেছে। কিন্তু আমার ঘুম আসছিলই না, খালি আজকের কথাগুলো মনে পড়তেছে। ম্যাডাম আমাকে সবার সামনে এইভাবে মারলো, আমাকে এত অপমান করলো, আবার বললো তার সামনে যাতে না যায়। ওকে তাই হবে, যাব না লিজার সামনে। ভালোবাসা পেতে গেছিলাম তাদের বাসায়, কিন্তু কি পেলাম শুধু অবহেলা। আমি আর এই দেশেই থাকবো না, আমি চলে যাব অনেক দূরে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকাল 10টা থেকে আমার ঘুম ভাঙলো, আর ক্ষুধাও লাগতেছিল, কারণ কাল সেই দুপুরে খেয়েছি তো তাই। ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আব্বু আর আম্মু টিভি দেখতেছে। আমি প্রথমে আব্বুকে বললাম, আব্বু অফিসে যাওনি? আজকে শুক্রবার। মনে ছিল না। আম্মু খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। আয়, খাবার দিচ্ছি। আম্মু খাবার দিতে লাগলো, আর আমি খেতে লাগলাম। তখন আব্বু বলে উঠলো, শুভ, জি আব্বু। তোমার না নবী সরকার বাড়িতে থাকার কথা? ওখানে আর আমি যাব না। আর আব্বু, আমি আমাদের লন্ডনে যে অফিস আছে সেটার দায়িত্ব আমি কাল থেকে নেব, আর আমি আজকে লন্ডনে চলে যাব। কেন? আমার এই দেশে থাকতে ভালো লাগতেছে না তাই। তুই যা ভালো মনে করিস তাই কর। জি আব্বু, তো আজ রাতের ফ্লাইটে কিন্তু আমি চলে যাব। আজ রাতেই তুই চলে যাবি? জি আব্বু। এরই মাঝে আমার খাওয়া দাওয়া শেষ। তখন আম্মুকে বললাম, আম্মু আমার রুমে একটু আসো তো। আসতেছি। এই বলে আমি আমার রুমে চলে যাই, এবং কিছুক্ষণ পর আম্মু আমার রুমে এসে, কি রে, কেন ডাকছো আমায়? তুমি জানো না, তোমাকে সব কথা না বলা পর্যন্ত আমার পেটের ভাত হজম হয় না। কি বলবি বল। আসলে কেন আমি আর এদেশে থাকতে চাই না সেটা বলার জন্য। বল তাহলে। আসলে হয়েছে কি, এরপর আমি আমার সাথে কাল রাতে ঘটে যাওয়া সবকিছু আম্মুকে বলি। এইগুলো শুনে আম্মু বলল, তুই একেবারে ঠিক কাজই করেছিস। তো এখন আমার ব্যাগ গুছিয়ে দিবে কে? আচ্ছা, গুছিয়ে দিতাম। দাও। অন্যদিকে লিজার চোখ মিটমিট করে খুলছে। সে তাকে তার রুমের মধ্যে আবিষ্কার করলো, কিন্তু এইখানে কিভাবে এসেছে সে জানে না। কিছুক্ষণ পর রিয়া রুমে আসলো এবং বলতে লাগলো, কিরে এখন কেমন আছোস? ভালো আছি। আমি এইখানে কি করে এলাম? নিশ্চয়ই শুভ নিয়ে এসছে। আমি জানতাম সে আমার উপরে বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না, কারণ সে তো আমাকে ভালোবাসে। শুভ, সে আর কখনো আসবে না, আর তোকে এখানে আঙ্কেল নিয়ে গিয়ে আসছে। কেন আসবে না? তুই তার সাথে যে ব্যবহার কাল রাতে করেছিস ভুলে গেছিস? আর আমি তাকে অনেকবার কল করছি, সেখানে বন্ধ দেখাইছে। আপু, আমি শুভকে ছাড়া বাঁচবো না, প্লিজ তুমি কিছু করো। এখন আর কান্না করে কি হবে? যখন তোকে বারবার বলতাম, তুই কি শুনেছিলি? তাকে অপমান করা বন্ধ করেছিলি? না, কিছুই করস নাই, উল্টো তাকে অপমান করছস। আর করবো না তাকে। আমি এইবার পেরে খুব ভালোবাসবো। তাই নাকি? তো কেন তাকে ভালোবাসলি? সে তালুকদার গ্রুপ অফ কোম্পানির মালিক দেখে? না, আমি তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। তো তাকে তাহলে এত অপমান করলি কেন? যদি তাকে প্রথম দেখাতেই ভালোবাসতি, বল আমাকে। এইটা পর, তাহলে বুঝতে পারবে। লিজা তখন একটা ডায়েরি বের করে দিল আর বলল। রিয়া ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করলো, এবং সে দেখলো প্রথম থেকে ডায়েরিতে আমার নাম। সে পড়তে শুরু করলো একদম প্রথম থেকে। আজ আমি একটা ছেলেকে দেখেছি, সেই স্মার্ট, একদম আমার মনের মতন। জানি না আবার কবে তোমার সাথে দেখা হবে, তবুও দোয়া করি যাতে খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার দেখা হয়। আচ্ছা, তুমি কি বিয়ে করেছো? আমার মনে হয় করো নাই। সরি গো, আজ তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। জানো, আজ না আমার বাবার উপর কে বা কারা জানি হামলা চালায়, তাই মাথাটা গরম ছিল। আর আমার কি দুর্ভাগ্য, বাবাকে দেখার পর তোমাকে বাহিরে এসে খুঁজে পেলাম না। তুমি কই যেন চলে গেছো। আমি নিশ্চিত তোমার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। আমি সত্যি খুব লাকি, কারণ আজ তুমি নিজেই আমাদের বাসায় এসেছো। আমি চাই তুমি সবসময় আমাদের বাসায় আসো। তাই তো আমি বাবাকে বলে আমার ড্রাইভার হিসেবে তোমাকে রেখে দিলাম। এখন তোমার সাথে আমার সব সময় দেখা হবে। তুমি এমন কেন বলো তো? কেন আমার মনের কথা বুঝতে চাও না? আর রাস্তার অন্য মেয়েদের দিকে কি শুনি? আজ তাকিয়েছো বলেই তো আমি তোমাকে খুব বকলাম। প্লিজ আর এমন করো না। রিয়ার সাথে এত কথা কিসের? রিয়া তোমার কি হয়? আমার সাথে তো এত হাসি মুখে কথা বলো না কেন বলো তো? সত্যি খুব কষ্ট হয় আমার যখন দেখি তুমি অন্য মেয়েদের সাথে কথা বলো। আমি না খুব খারাপ। আজ আমি আবার তোমাকে মেরেছি। প্লিজ তুমি ভুল বুঝো না।
আর হ্যাঁ, আজকেই আমি সুমাইয়াদের বাসায় যাব এবং তোমাকে ভালোবাসি কথাটি বলবো। প্লিজ আজকে আমার মাথাটা গরম করে দিও না, প্লিজ। আরো অনেক কিছু লেখা ছিল, এত কিছু বলা সম্ভব না। রিয়া এইগুলো পড়েই লিজার দিকে তাকালো। চল, কালকে যখন সুমাইয়া বলল তাকে ধাক্কা মেরে সরি বলে নাই, তখন আমার খুব খারাপ লেগেছিল এবং মাথাটা গরম হয়ে গিয়েছিল, তাই আমি তাকে মেরেছিলাম। তার মানে সত্যি তুই শুভকে ভালোবাসছস? খুব বেশি। তাহলে কাল সকালে আমরা শুভতার বাড়িতে গিয়ে সব খুলে বলবো। আচ্ছা। এইদিকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি লন্ডনের উদ্দেশ্যে। দুপুরে লন্ডন এয়ারপোর্টে ল্যান্ড করলাম। ওখানকার সমস্ত কাজ শেষ করে বাইরে আসলাম। এসে দিকে দুলাভাই আমার বোন দাঁড়িয়ে আছে, আর আমার পিচ্চি রাজকন্যাটা আমাকে দেখে অনেক খুশি হয়েছে। বোধহয় তাদের কাছে যেতে পিচ্চিটা বলে উঠলো, মামা, তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি পচা। আমি মিমকে কোলে নিয়ে বললাম, তার মানে পিচ্চি বুড়িটা আমার উপর রাগ করেছে? আর তোমার সাথে আরই। আমাকে কোল থেকে নামাও। তা তো নামাবো না, আগে আমার শাস্তিটা শুনিয়ে দাও। তোমার শাস্তি হলো তুমি আমাকে এতগুলো চকলেট কিনে দিবা। এই কথা শুনে দুলাভাই বলল, মামনি, এখন মামার কোল থেকে নামো, মামা অনেক ক্লান্ত। না, আমি নামবো না, আমি মামার কোলে থাকবো। থাক না। কি রে ভাই, কেমন আছো? ভালো, তুই? আমিও ভালো আছি। আমি জানি তুই ভালো আছিস, আর এটাও জানি আমার খুব ক্ষুধা লেগেছে, আর কতদিন তোর হাতের খাবার খাইনি। চল তাহলে। মামা, আমাকে আগে চকলেট কিনে দিবা। চল আমার প্রিন্সেস। সামনে একটা শপিং মল, ওখানে গেলাম। সেখানে অনেক ধরনের চকলেট পাওয়া যায়। আমি মিমের পছন্দ চকলেট নিয়ে বাসায় আসলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেতে চলে এলাম। এসে দেখি আমার সব প্রিয় খাবার আপু তৈরি করে রেখেছে। এত কিছু করতে গেলি কেন? বারে, আমার ভাইটা আসবে আর আমি তার জন্য এইটুকু করব না? তা তো বুঝলাম, কিন্তু দুলা ভাই আবার কই গেল? সে তো অফিসে গেল কি একটা জরুরি কাজে। ও আচ্ছা। এরপর খেয়ে দিয়ে আমি ঘরে গেলাম এবং দিলাম এক ঘুম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখি সেখানে দুলা ভাই বসে টিভি দেখতেছে। আমাকে দেখে বলল, আরে শালা বাবু যে, কখন উঠলা? এই তো এখনই, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। যা, আর সাবধানে থাকিস, আর তাড়াতাড়ি বাসায় চলে আসিস। ওকে বলে গাড়ি নিয়ে ছুটছি। কোন দিকে যাচ্ছি তা আমি নিজেও জানি না। আর এখন লিজার কথা প্রচুর মনে পড়তেছে। সে কি করে আমাকে এত অপমান করতে পারলো? সে কি একটিবারের জন্য আমার ভালোবাসাটা? এইসব মনে করতেছি, আর হঠাৎ কে যেন চিৎকার দিল। তার চিৎকার শুনে আমি গাড়ি ব্রেক করলাম। দেখি কিছু ছেলে মেয়ে একটা মেয়েকে কই যেন নিয়ে যাচ্ছে, আর মেয়েটা জোরে জোরে চিৎকার করছে, কিন্তু তাকে কেউ ছাড়ছেই না। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আমার সাথে যে বন্দুকটা সেটা নিয়ে গেলাম তাদের কাছে এবং 2টা ফায়ার করলাম আকাশের দিকে। তারা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালালো। আমি মেয়েটার কাছে যেতেই পুরো অবাক, কারণ মেয়েটার কেউই না, মেয়েটি হলো জান্নাত। আমি তার কাছে যেতে সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো এবং কান্না করতে লাগলো। আমিও তাকে কান্না করতে দিলাম। কিছুক্ষণ পর আমি জান্নাতকে বলতে লাগলাম, কিরে তুই এখানে কি করছিস? তুই না বাংলাদেশি ছিলি? কিন্তু সেই দিন তোর সাথে দেখা হওয়ার পর আমি আবার এইখানে চলে আসি। ও আচ্ছা। ওখান থেকে আসার পর আমি খালি কান্না করতাম। এরপর বাবা আমার বিয়ে ঠিক করে একটা ছেলের সাথে। এটা তো খুশির খবর। তো আমি তোর বিয়েটা কবে খাবো? আর মাত্র 7 দিন পর। আর তুই যদি আজ না আসতি তাহলে আমি আর কাউকেই মুখ দেখাতে পারতাম না। যা হবার তার হয়েছে। এখন এই কথা আমি আর তুই ছাড়া কেউ জানে না। সো বাদ দে। এখন বল তোর গাড়ি কই? আমার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি একটা বাসের জন্য অপেক্ষা করি। তখনই এইদের গাড়ি এসে দাঁড় করায়। আমি জান্নাতকে থামিয়ে দিয়ে বললাম, এখন এসব বাদ দে। আমি কি তোর কাছ থেকে কিছু জানতে চেয়েছি? চাইনি। তো এখন আমার গাড়িতে বস, তোকে তোদের বাড়িতে নামিয়ে দিয়ে আসি। এরপর আমি আর জান্নাত গাড়িতে বসেছি। আমি গাড়ি চালিয়ে জান্নাতের বাড়িতে এসে জান্নাতকে নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। এরপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম এক ঘুম। সকাল আমার প্রিন্সেসটার ডাকে আমার ঘুম ভাঙলো। মামা, মামা উঠো, অফিসে যাবে না? আমি আরেকটু ঘুমাই। না মামা, আর ঘুমানো যাবে না। কেন? কারণ তোমার অফিসে দেরি হইতাছে। এই বলে আমার গায়ে এক গ্লাস পানি ঢেলে দিয়ে দিল। তোর কি আর করার। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। এরপর নাস্তা করে আমার ভাগ্নিটাকে 2টা পাপ্পি দিয়ে অফিসে চলে গেলাম। দুলাভাই আগেই অফিসে চলে গেছে, তাই আমি একা অফিসে চলে গেলাম। তাড়াহুড়ো করে অফিসের ভিতরে ঢুকতে একটা মেয়ের সাথে খেলাম ধাক্কা। আমি উঠে মেয়েটাকে উঠালাম এবং তাকে সরি বলতে যাব, তখন আমার গালে ব্যথা অনুভব করলাম। মানে মেয়েটা আমাকে থাপ্পড় মারলো। আমি মেয়েটির দিকে তাকিয়ে যা বুঝলাম, তাহলে মেয়েটি বাংলাদেশি, আর আমি কখনো তাকে দেখিনি আগে। এই যে আপনার সমস্যাটা কি শুনি? আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? সরি, আসলে তাড়াহুড়ো আপনাকে দেখতে পাইনি। দেখতে পাননি তাই?
আসলে সুন্দরী মেয়েদের দেখলে ধাক্কা মারতে ইচ্ছে হয়, তাই না? আসলে ব্যাপারটা সেরকম না। দেখতে তো ভালো ঘরেরই লাগে। আপনি কি আমাকে চেনেন? কি আপনি নিশ্চয় ইন্টারভিউ দিতে এসেছে? আপনি কি করে জানলেন? বুঝছি। তো এত লেট করে আসলেন কেন? এটা কি আপনার বাবার অফিস যে আপনি লেট করে আসবেন? তা একটু পরেই বুঝতে পারবেন। বিড়বিড় করে কি বলেন? কই কি বললাম, কিছু বলিনি তো। আর আপনি কি অফিসে কোনো পদে কাজ করেন? আমি হলাম এই অফিসের নতুন মালিক, শুভ স্যারের পিএ, মিস সোনিয়া। তো আপনার শুভ স্যার কি ভিতরে আছে? আপনাকে এত কথা বলতে পারবো না, আপনি এখন ওইখানে গিয়ে অপেক্ষা করুন। আচ্ছা বলে হাসতে হাসতে ভিতরে চলে গেলাম। প্রথমে দুলাভাইয়ের কেবিনে গেলাম, এরপর দুলাভাই আমাকে নিয়ে আমার কেবিনে যেতে লাগলো। তখন আবার সোনিয়ার সাথে দেখা, সেই দুলাভাইয়ের সাথে কথা বলছিল। স্যার জানেন, আজকে না এক বেয়াদব আমাদের অফিসে আসছে চাকরি নিতে। আপনি তাকে চাকরি দিবেন না প্লিজ স্যার। আচ্ছা তা না হয় বুঝলাম, তো সে তোমার সাথে কি এমন করেছে যে তাকে চাকরি থেকে নেওয়া যাবে না? সে আমাকে বিরক্ত করেছে। তো কে সে? আজ তার একদিন কি আমার একদিন? তখন আমি বললাম, ভাইয়া তাহলে আমি চলে যাই। তুই আবার কই যাবি? তখন সোনিয়া আমাকে দেখে বলে উঠলো, আপনি এখানে কি করেন? ওর অফিসে ও আসবে না তো কে আসবে শুনি? আর তোমরা কি একে অপরকে চিনো? না মানে হ্যাঁ মানে ওনার কথাই তো আপনাকে বলছিলাম আমি। বলতেছি কি হয়েছে। এরপরে সোনিয়ার সাথে যা হয়েছে তা বললাম। দুলাভাই আমার কথা শুনে হাসতেছে, আর সোনিয়া তো লজ্জায় লাল হয়ে ওখান থেকে চলে গেল। আর আমি আমার কেবিনে চলে আসলাম। কিছুক্ষণ পর সোনিয়া এসে বলতে শুরু করলো, স্যার আসতে পারি? আসেন। সরি আসলে আমি বুঝতে পারিনি। ইটস ওকে। স্যার একটা কথা বলি? বলো। আপনাকে দেখতে আমার মেজো ভাইয়ের মতন। তো আসলে আপনাকে কি ভাইয়া বলে ডাকতে পারি? আচ্ছা ডেকো। এরপর কাজ করে বাসায় এসে ফ্রেশ হয়ে গেলাম এবং আব্বুকে কল করলাম। কিরে কেমন আছিস? ভালো, তুমি? আমিও ভালো আছি। আম্মু কেমন আছে? ভালো আছে। তো তোর অফিসের প্রথম দিন কেমন কাটালি? হ্যাঁ আব্বু খুব ভালো। আম্মু কই? এরপর আম্মুর সাথে কথা বলে দিলাম এক ঘুম। এইরকমভাবেই আমার দিন কাটছিল। লিজার কথা খুব মনে পড়তো। কি আর করার, যাকে খুব করে ভালোবাসি তাকে তখনও বলা যায় না। এইদিকে সোনিয়ার সাথেও খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমি ওকে আপনি বলে ডাকি, আর ও আমাকে ভাইয়া বলে ডাকে। দেখতে দেখতে প্রায় আরও 6 মাস কেটে যায়। আজ আমি আবার বাংলাদেশে যাব, খুব গুরুত্বপূর্ণ কাজ, তাই এয়ারপোর্টে বসে আছি। আমি আর সোনিয়া শুধু যাচ্ছি। কিছুক্ষণ পর বিমানে উঠলাম, আর 8 ঘন্টা পর বাংলাদেশে বিমান ল্যান্ড করলো। এরপর বাইরে এসে দেখি আব্বু আমাকে নিতে এসেছে। আমি বাসায় চলে গেলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন আব্বু বলে উঠলো, কিরে ওখানে কি তুই কিছু খাস না? খাই তো। তো শুকিয়ে গেছস কেন? আম্মু আমায় খেতে দাও তো, কতদিন তোমার হাতে রান্না খাই না। আর আপুকেও দিও। না আন্টি, আমার যা লাগবে নিয়ে নেব, আপনাকে কিছু দিতে হবে না। তা বললো কি হবে? কিরে কেমন দিনকাল কাটাচ্ছিস ওখানে? খুব ভালো। তোমরা তো আমাকে ছাড়া ভালোই আছো। তোকে ছাড়া কি ভালো থাকা চাই? ও আচ্ছা, খেয়ে দিয়ে রেস্ট নে, কাল সকালে কিন্তু মিটিং আছে। হ্যাঁ আব্বু, রেডি থাকবো। এরপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। এরপর আড্ডা দিতে বের হলাম। রাতে এসে সোজা ঘুমের দেশে পাড়ি জমালাম। সকালে ঘুম থেকে উঠেছি, তাই ভাবলাম একটু জগিংয়ে যাই। যেইভাবে সেই কাজ। জগিং বের হয়ে দেখি অনেক বন্ধুরাও আছে। আমার আর জগিংটা হলো না। সবাই মিলে খুব করে আড্ডা দিতে লাগলাম। তখনই কে জানি কল করলো। ফোন বের করে দেখি যে বাবা কল দিয়েছে। হ্যাঁ বাবা বলো। কই তুই? মিটিংয়ের কথা কি ভুলে গেছস? ও শিট, হ্যাঁ বাবা আমি 5 মিনিটে আসতেছি। এই বলে তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। এবার ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমি সোনিয়া মিলে অফিসে গেলাম। গিয়ে দেখি অলরেডি মিটিং শুরু হয়ে গেছে। এরপর আমি ভিতরে গেলাম। ওখানে গিয়ে দেখি আমার সামনে বস বসে আছে, মানে লিজা বসে আছে। আমাকে দেখে কিছু বলতে যাবে, তার আগে আমি বলে উঠলাম, আপনাকে দাঁড়াতে হবে না মিস লিজা, আপনি বসুন। লিজা কিছু না বলে বসে পড়লো। আমি আবার বলতে শুরু করলাম, গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছেন? ভালো। তো আমরা মিটিং শুরু করি। এরপর মিটিং শেষ হয়ে যাওয়ার পর লিজা আমার কাছে এসে বলতে লাগলো, কেমন আছো? তুই থেকে তুমি কি করে সম্ভব? আমাকে কি মাফ করা যায় না? না। এই বলে আমি চলে আসলাম। কি আর হবে তার সাথে এত মায়া বাড়িয়ে। এখন তো আমার টাকা দেখে আমাকে ভালোবাসতে আসতেছে, তাকে আমার জীবনের কোনো দরকার নেই। এসব ভাবতে ভাবতে আমি গাড়ির কাছে আসতে লাগলাম। লিজা কয়েকবার আমাকে ডাক দিছে। আমি শুনেও না শোনার ভান করে চলে এলাম। একটা জিনিস খেয়াল করলাম, তাকে আর আগের মতো অহংকারী দেখা যাচ্ছে না। আগের থেকে অনেক চিকন হয়ে গেছে, মনে হয় খাওয়া দাওয়া ঠিক মতো করে না। আমার কি, আমি চলে আসলাম আমার গাড়িতে এবং আমার পাশে আমার আপু মানে সোনিয়াকে বসালাম। এরপর বাসায় গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিতেছিলাম। তখন সোনিয়া এসে বলল, ভাই একটা কথা বলবো, রাখবেন? বলো, রাখার মতো হলে রাখবো। ভাইয়া আসলে আমি না আগে কখনো বাংলাদেশে আসি নাই, যদি আপনি আমাকে একটু ঘুরতে নিয়ে যেতেন। আচ্ছা তুমি তৈরি হও, আমি রেডি হয়ে আসতেছি।
এই বলেও চলে গেল রেডি হতে। কিছুক্ষণ পর আমরা রওনা দিলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে। এই জায়গাটা আমার খুব পছন্দের। ওখানে গিয়ে দেখে অনেক পরিবর্তন করে ফেলেছে জায়গাটা। আমি সোনিয়াকে উদ্দেশ্য করে বললাম, দেখ তো জায়গাটা কেমন। খুব ভালো। চল ওই দিকটায় যাই, তোকে ফুচকা খাওয়াবো। সত্যি? আর এখানকার ফুচকা খুব মজা হয়। এরপর আমি আর সোনিয়া একটা দোকানে বসে ফুচকার অর্ডার করলাম। দোকানটা আমার পরিচিত, তাই দোকানদার বলল, কি মামা, আজ কতদিন পর আসলেন? মামা হয়েছে কি, আমি না লন্ডনে চলে গেছি তো তাই, আর এখানে একটা কাজ এসেছি। ও আচ্ছা। এরপর ফুচকা এনে দিল। আমি চালটা বেশি খাই বলে আমার চালটা একটু বেশি দিয়েছে, কিন্তু ওইটার ভুল করে আমারটা সোনিয়াকে দিয়ে দিয়েছে আর সোনিয়ারটা আমাকে। আর আমারটা চাল কম হতে আমি দোকানিকে বললাম, কি মামা আমারটা চাল কম দিলা? কই মামা, বেশি করেই তো দিয়েছি। আমি আর দোকানে কথা বলতেছি তখন একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আর চিৎকারটার কেউই দেয়নি, সোনিয়া দিয়েছিল। ওহ, ঝাল ঝাল, পানি পানি। আমি তো সোনিয়ার অবস্থা দেখে হাসি আটকে রাখতে পারলাম না। নে পানি খাও। সোনিয়া এক নিঃশ্বাসে সব পানি খেয়ে ফেললো। তবু যেন তার চাল শেষ হইতেছে না। আমি তার কাহিনীগুলো সব দেখতেছি আর আসতেছি। কিছুক্ষণ পর দেখলাম সোনিয়া একটু শান্ত হলো, মনে হতো জালটা কিছুটা কমেছে। খাওয়ার পর্ব শেষ করে আমি সোনিয়া ওখানে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে শপিং মলে গেলাম। ওখানে কিছু কাজ ছিল আর সোনিয়ার কিছু জিনিসপত্র কিনলো। আমি সাথে ছিলাম। হঠাৎ দেখতে পেলাম লিজা এখানে। ও আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসলো এবং আমাকে বলতে লাগলো, আমার কথাটা তো একটু শুনবে? কি বলবেন ম্যাডাম বলেন। তুমি আমাকে এতটা অবহেলা করতেছো কেন? আমার মন চাইতেছে তাই, আর কিছু বলবেন? তখনই সোনিয়া আসলো আর লিজাকে দেখে আমাকে জিজ্ঞাসা করলো, উনি কে? ইনি সেই যার কথা তোমাকে বলেছিলাম। তার মানে ইনি লিজা? সোনিয়া লিজাকে বলল, আপনি এখানে কেন এসেছেন? তারপর লিজা বলল, এটা কি তোমার বাপের জায়গা যে এখানে শুধু তোমরাই আসতে পারবা, তাই মনে করতে পারেন? তখন লিজা কিছু একটা বলতে গিয়ে বললো না। তখন আমি লিজাকে বললাম, আর কিছু কে বলবেন? কিছু যদি না বলেন তবে এখান থেকে সরেন। আর সোনিয়া, তোমার কি শপিং শেষ হয়েছে? না হলে চলো তো, এখানে থাকলে আমার মাথা গরম হয়ে যাবে। কথাটা লিজাকে একটু শুনিয়ে বললাম, যাতে সে কিছুটা রেগে যায়। আর অনেকদিন তার রাগান্বিত চেহারাটা দেখিনি। রাগলে থেকে পুরাই লাল গোল টমেটোর মতো লাগে। আর আমার মন চায়, যা চাই আমার চাই, তাতে আপনাদের কি শুনি। আমার কথা শুনে লিজা সত্যি অনেক রাগ করেছে এবং সোনিয়াকে বলল, এই মেয়ে তুমি কে শুনি? আর শুভ, তুমি ওকে তুমি করে বলতেছো কেন? কারণ আমি তাকে ভালোবাসি। ঠিক বলেছি না? সোনিয়াকে চোখ মেরে হ্যাঁ বলতে বললাম। আমার কথা শুনে লিজা যেন আকাশ থেকে পড়লো এবং অযোধ্যায় কান্না শুরু করলো। আমি যেহেতু লিজার কান্না সহ্য করতে পারি না, তাই আমি ওখান থেকে বাসায় চলে আসলাম। এসে সোজা ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঠিক তখন একটা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে? আমি রিয়া। কেমন আছো রাজ ওরফে শুভ? ভালো। তুই? তো নতুন বিয়ে কবে করলি? একবারও তো বললি না তো। এতটা বড় বানাই দিছিলি রে আমারে। আমি আবার বিয়ে করলাম কবে? তো আর শপিং মলে তোর সাথে কে ছিল? আচ্ছা, তুই এখন কই আছিস? একটা কাজে কালকে বাংলাদেশে আসছি, 2 দিন থেকে আবার চলে যাব। ও আচ্ছা, তো কালকে কি আমরা দেখা করতে পারি? কখন করবি বল? কাল সকালবেলা। আচ্ছা, তো গুড নাইট। কথা বলার পর আমি ঘুমিয়ে গেলাম। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো। এরপর ফ্রেশ হয়ে নাস্তা করে আমি আর সোনিয়া মিলে রিয়ার সাথে দেখা করতে চলে গেলাম। আমাকে আর সোনিয়াকে দেখে রিয়া বলে উঠলো, কিরে বউকে নিয়ে দেখি খুব সুখে আছোস। বউটা আবার কে? আমি তখন বিয়ে করিনি। বিয়ে যদি না করিস তাহলে এই মেয়েটাকে? এ হলো মিস সোনিয়া, আমার বিয়ে, আর আমরা ভাই বোনের মতো। কালকে যে লিজাকে অন্য কথা বলেছিলি? আমি তো বলেছি আমাকে ভালোবাসি। কি তুই বল, বোনকে কি ভালোবাসা যায় না? ও, এইবার বুঝলাম। এরপর রিয়া সোনিয়াকে বলতে লাগলো, সরি, আসলে আমি বুঝতে পারিনি। কোনো সমস্যা নাই। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি? আমিও ভালো। এরপর রিয়া একটা ডায়েরি আমাকে এগিয়ে দিয়ে বলল, এটা লিজার ডায়েরি। তো আমি কি করতে পারি? এটা তুই পরে পড়লে বুঝতে পারবি। আচ্ছা। আমরা কিছুক্ষণ কথাবার্তা বললাম এবং অনেক মজাও করলাম। সন্ধ্যায় বাসায় আসলাম। কালকে ফ্লাইটে বা লন্ডনে চলে যাব, তাই ব্যাগটা গুছিয়ে নিলাম। তখন হঠাৎ ডায়েরির কথা মনে পড়লো, তাই লিজার ডায়েরিটা পড়তে শুরু করলাম। ডায়েরিটা পড়ে তো আমার মাথায় হাত। আমি মনে হয় আকাশ থেকে পড়লাম এবং আমি আমাকে বলতে লাগলাম, লিজা আমাকে এত আগে থেকে ভালোবাসে, একটিবার বলতে তো পারতো। আমি শুধু শুধু তাকে কষ্ট দিয়েছি। তখনই আম্মা আমার রুমে আসলো এবং আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, কি বকর বকর করছো? না কিছু না, তুমি কেন এসেছো? শুভ, কাল তো তোর জন্মদিন, কালকে থেকে যা এইখানে, আর পরশু চলে যাস। হ্যাঁ আম্মু, কালকে তো আমি যাচ্ছি না। মানে কালকে আমি তোমার বউ আনতে যাব। বউ মানে? তুই কি আবার নতুন কারো কথা বলতে যাস নাকি? না, ধরো এটা পড়ো। কি এটা? এটা হচ্ছে লিজার ডায়েরি, আর সে আমাকে অনেক আগে থেকে ভালোবাসে। আর আমি কালকে তোমাদের সাথে নিয়ে লিজার সাথে দেখা করাবো।
আর আব্বুকে বলবে আমাদের বিয়ের ব্যবস্থা করতে। তুই যা বলতেছিস তা কি সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। তাহলে তো আমি অনেক খুশি। তো বিয়ের ব্যবস্থাটা করতে বলতাছি। আম্মু রুমে চলে গেল আর আমি ফেসবুকে ঢুকে পড়লাম, কারণ গল্প যখন লিখি তখন তো ফেসবুকে ঢুকতেই হবে। কিছুক্ষণ মোবাইল টিপার পর যখন ফেসবুক থেকে বের হতে যাব, তখনই আমার আইডি মানে রাইটার শুভতে একটা মেসেজ আসলো। দেখি যে আইডিটা আমার পরিচিত, আমাদের প্রায় টুকটাক কথা হতো। সে আমাকে বেশ কয়েকবার প্রপোজও করেছে, বাট আমি বারবার তাকে বুঝিয়েছি আমি একজনকে ভালোবাসি আর তাকে বিয়ে করব। দেখি তো আজ আবার আমাকে কি মেসেজ করেছে। প্লিজ আপনার ফোন নাম্বারটা দিন, খুব দরকার আছে। আমি রিপ্লাই দিলাম, কি দরকার? অনেক দরকার আছে। আগে দরকারটা বলেন, পরে দিতেছি। ফোনে বলা যাবে না। আচ্ছা, আপনার নাম্বারটা দেন, আমি আপনাকে কল করতেছি। 0130। এই নাম্বারটা দেখে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। কার নাম্বারটার কারণ না, নাম্বারটা হচ্ছে লিজার। আর লিজা আমাকে এতদিন ধরে আই লাভ ইউ বলে আসছে, আর আমি কখনো বুঝতে পারলাম না। হায় রে আমার কপাল। যাই হোক, এখন দেখি কি দরকারে কল দিতে বলতেছে। আমি কল দিলাম আমার অন্য নাম্বার থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো নেই। কেন, কি হয়েছে? ভালোবাসার মানুষটা যে আজ আমাকে খুব কষ্ট দিয়েছে। মানেটা আপনার না জানলেও চলবে। তো কল দিছেন কেন? ক্ষমা চাইতে। কিসের ক্ষমা? সেটা না হয় অজানাই থাক, আমি কালকে সকালে সূর্য দেখতে পারবো না। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমার হাতে একটা ছুরি আছে, যেটা দিয়ে আমার হাতটা এখন কেটে ফেলবো, আর কাল সকালে সূর্য ওঠার আগেই আমি শেষ। আর হ্যাঁ, আপনি আপনার বউকে নিয়ে ভালো থাকেন। এই বলে কলটা কেটে দিল, আমাকে আর কিছু বলতে দিল না। আর এদিকে আমি কিছু ভেবে পাচ্ছি না, যদি লিজার কিছু হয়ে যায় তবে আমি কাকে নিয়ে বাঁচবো। এসব ভাবতেছি আর কান্না করতেছি। আমার মন খালি বলতেছে লিজার বুঝি কিছু হয়ে গেল। ঘড়ির দিকে তাকে দেখি 11:32। আমি আর কিছু না ভেবেই লিজাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গাড়ি চালাচ্ছি আর কান্না করতেছি, নিজেকে আজ অনেক অপরাধী মনে হচ্ছে। আর এদিকে রাস্তা যেন শেষ হচ্ছে না। পুরো 30 মিনিট পর লিজাদের বাসায় পৌঁছে গেলাম। মানে তখন ঘড়িতে দেখি 12:03। আমি কলিং বেল বাজাতে লাগলাম, তখন রিয়া সে দরজা খুলে দিল আর বলতে লাগলো, আরে তুই এত রাতে এখানে কি করছ? লিজা কই? লিজা তো তার রুমে। আমি একদরে তো রুমে এসে দেখি লাইট নেভানো, সে খাটের এক কোণে বসে আছে। আমি লিজাকে কিছু বলতে যাবো, তখনই ঘরের লাইটটা জ্বলে উঠলো। আর লিজা বলতেই লিজা আর রিয়া একসাথে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো তাদের কথা শুনে পুরো অবাক। তখনই লিজা আমার কাছে এসে বলতে লাগলো, শুভ জন্মদিন। তোমার মাথায় কি কোনো কমন সেন্স নেই? তুমি জানো কতটা টেনশনে ছিলাম? ওভাবে না বললে কি তুমি এখন আসতে? না, কখনোই আসতে না। নাও এবার কেক কাটো, আমার কিন্তু খুব ক্ষুধা লেগেছে। আমি কাটবো না। কেন কাটবে না? তোমার উপর থেকে রাগ এখনো কমেনি তাই। তো আমি কি কাজ করলে জনাবের রাগটা কমবে? জানি না। বুঝছি। তো তোমার কেক কাটার কোনো ইচ্ছা নেই, তাই তো? এই বলে আমি চলে আসতে যাবো, তখনই লিজা আমাকে উদ্দেশ্য করে বলল, যাও যাও, চলে যাও, আর কাল সকালে এসে আমার লাশটা দেখে যেও। এই কথা শোনার পর আমি আর আমাকে সামলাতে পারলাম না। আমি গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লিজার গালে বসিয়ে দিয়ে বলতে লাগলাম, তোর মরার এত শখ কেন? মরতে চাস তাই না? তুই মরে গেলে আমি কি নিয়ে থাকবো? লিজার গায়ে থাপ্পড়টা খুব জোরে লেগেছে, কারণ ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। তখন সে কান্না মাখা গলায় বলল, তুমি যদি চলে যাও তবে বেঁচে থেকে কি লাভ? খুব ভালোবাসি যে তোমায়, প্লিজ আমাকে মাফ করে দাও। একটা শর্তে মাফ করতে পারি আমি। কি শর্তে? আমি তোমার সব শর্তে রাজি আছি। তোমার এই গোলাপি ঠোঁটের মিষ্টি যদি আমাকে খাও তবে মাফ করতে পারি। যা দুষ্টু। তখনই রিয়া কাশি দিয়ে আমাকে বলতে লাগলো, এইখানে কিন্তু আরেকজন লোক আছে। আমি তো রিয়ার কথা শুনে লজ্জায় পুরো লাল নীল হলুদ সবুজ গোলাপি হয়ে গেলাম। তখন রিয়া আবার বলতে লাগলো, থাক বাবা, আর লজ্জা পেতে হবে না। এরপর লিজাকে আঙ্কেলকে ডেকে আনলো। এরপর সবাই মিলে কেক কাটলাম। খাওয়া শেষে আমি চলে আসতে যাবো, তখন লিজা বলে উঠলো, তুমি গিয়ে তোমার ওই রুমটায় ঘুমাও, কালকে না হয় বাসায় যাব। বাবা, লিজা ঠিক কথা বলেছে, এই সময় বাসায় যাওয়াটা ঠিক হবে না। তুমি বরং আজ রাতে এখানে থেকে যাও। আমি এর কোনো কথা না বলে এখানে থেকে গেলাম। এরপর রুমে গিয়ে দিলাম এক ঘুম। রাতে কেন জানি মনে হলো কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাকে দেখি লিজা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন আমি লিজাকে বললাম, লিজা তুমি এখানে এত রাতে কি করছো? কেউ দেখে বললে সমস্যা হবে তো? আমার স্বামীর কাছে আমি আসছি, তাতে কার কি? তুমি ঘুমাও তো, আমি সারা রাত জেগে তোমাকে দেখবো। তা না হয় দেখবে, কিন্তু এখন ঘুমাও, বিয়ের পরে সারা রাত দেখতে পারবে। এইটা বলে লিজাকে একটান দিয়ে আমার বুকের উপর শুয়ে নিলাম। সেও কিছু বললো না, হয়তো সে চেয়েছে আমি এমনটাই করি।
সকাল 10টায় আমার ঘুম ভাঙলো। আমি দেখি লিজা আমার বুকের উপর শুয়ে আছে। তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পুরো একটা কিউট বাচ্চার মতো দেখা যাচ্ছে। আমি বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে দেখলাম এবং তার কপালে আমার ভালোবাসার পরশ এঁকে দিলাম। তখনই মহারানী ঘুম থেকে উঠে গেল এবং আমাকে বলতে লাগলো, এই যে মিস্টার শুভ, বিয়ের আগে এসব কি? দুষ্টু কোথাকার, যা হবে সব বিয়ের পরে হবে। এখন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। তোমার এই শরীরটা যদি আমার উপর থেকে না সরাও তাহলে আমি কি করে উঠবো তুমিই বলো। ও সরি 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 সরি, আমি এখনই সরছি। এত সরি আমি কই রাখবো? তোমার যেইখানে খুশি সেইখানে রাখো, এখন ওঠো। তখনই রিয়া রুমে এসে পড়লো। আমাদের একসাথে দেখে সে কিছুটা কষ্ট পেয়েছে, তা আমি ঠিকই বুঝতে পেরেছি। রিয়া কষ্ট করে মুখে হাসি এনে বলল, কিরে তোরা বিয়ের আগে এসব কি শুরু করছস? কেন, আমরা আবার কি করলাম? তোমরা তো কিছুই করো নাই। তোমরা ধোয়া তুলসী পাতা। চলো তাড়াতাড়ি নিচে চলো, আঙ্কেল আমাদের জন্য অপেক্ষা করছে। তুই যা, আমি আসছি। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। তখন আঙ্কেল আমাকে দেখে বলে উঠলো, কি ব্যাপার, এত দেরি করে ঘুম থেকে উঠলে হবে? কখন থেকে তোমার জন্য বসে আছি, এখন এখানে এসে বসো। জি আঙ্কেল। আর আঙ্কেল, আপনার সাথে কিছু কথা ছিল। জি বাবা, বলো। আসলে আঙ্কেল, আমি চাইতেছি যদি খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যেত তাহলে খুব ভালো হতো। এত তাড়াতাড়ি বিয়ে? আসলে আঙ্কেল হয়েছে কি, লন্ডনে আমার কিছু কাজ আছে, তো আমি চাইতেছি বিয়ে সেরে একবারে লন্ডনে চলে যেতে। ও আচ্ছা, তো কবে যাবে? খুবই তাড়াতাড়ি, 15 দিনের ভিতরে চলে যাব। ও আচ্ছা, তাহলে আজকে আমরা তোমাদের বাসায় যাবনি। ওকে আঙ্কেল। এরপর খাওয়া দাওয়া সেরে এবার বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে সব আমাকে হাজার প্রশ্ন শুরু করে দিল। কিরে বাবা, কাল রাতে এত তাড়াহুড়ো করে কই গেছিলি? আর এতক্ষণ কই ছিলি তুই? আর তোর জন্য কি আমাদের চিন্তা হয় না? মা, বলছি। এরপর যা যা ঘটেছে সব মাকে বললাম এবং এটা বললাম যে আজকে লিজার আমাদের বাসায় আসবে এবং এসে আমাদের বিয়ের কথা বলবে। মা তো সব শুনে মহা খুশি এবং আমাকে বলল, তাহলে আমি আমার বৌমা পাচ্ছি? জি মা, পাচ্ছ। বিকালের দিকে লিজার আমাদের বাসায় আসলো এবং বিয়ের কথাবার্তা হলো। 7 দিন পর আমাদের বিয়েও ঠিক হলো। দেখতে দেখতে 7 দিনও কেটে গেল। আজ আমাদের বিয়ে, কিন্তু আজ সারাদিন রিয়াকে একবারও দেখতে পেলাম না। রিয়াকে অনেকক্ষণ খুঁজেছি কিন্তু কোথাও পেলাম না। তখন আমার মোবাইলে একটা মেসেজ আসলো। প্রথমে ভেবেছি মেসেজটা কোনো সিম কোম্পানি থেকে এসেছে, কিন্তু আমার ধারণা পুরোপুরি ভুল ছিল। মেসেজটা রিয়া পাঠিয়েছে। আমি তাড়াতাড়ি করে মেসেজটা খুললাম এবং মেসেজটা পড়ার পর আমি পুরো অবাক হয়ে গেলাম। রিয়া কী লিখলো এইসব? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? তখনই লিজা এসে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল এবং সে পড়তে লাগলো, রাজ শুনছো, আজ না আমার খুব খারাপ লাগতেছে, কারণ আমার ভালোবাসার মানুষটা অন্য কারো হতে যাচ্ছে, যেটা আমি দেখতে পারবো না। তাই চলে যাচ্ছি, কিন্তু দূরে যাচ্ছি না। ভালো থাকিস। আর একটি কথা মনে রাখবি, আমি তোকে ভালোবেসেছি আর আমি তোকে নীরবেই ভালোবেসে যাব। ইতি, তোর নীরব ভালোবাসা। এটা পড়ার পর আমার এবং লিজার মনে হাজারো প্রশ্নের বাধা বাঁধতে লাগলো। আমি কিছু ভেবে পাচ্ছি না রিয়া এখন কই যেতে পারে, আর এদিকে লিজাও কান্না করতেছে। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি সাথে সাথে মেহেদি মানে আমার বন্ধুকে কল করি। কিরে জামাই বাবাজি, এখন কল দিলে কেন? আজ না তোর বিয়ে? দোস্ত, একটা বিপদ হয়ে গেছে। কি ব্যাপার, আমাকে বল। তোকে সব পরে খুলে বলবো, এখন তুই আমার একটা সাহায্য কর। তোর মোবাইলে একটা নাম্বার SMS করে পাঠিয়ে দিছি, তুই এই নাম্বারটা রেস করে বলতো কোথায় আছে। ওকে দে। তখন আমি রিয়ার নাম্বারটা মেহেদিকে SMS করে পাঠিয়ে দিলাম। কিছুক্ষণ পর মেহেদি আবার কল দিল এবং বলল, দোস্ত, এই নাম্বারটার লোকেশন এয়ারপোর্ট দেখাচ্ছে। তুই শিওর তো? 100%। ধন্যবাদ দোস্ত, পরে কথা হবে। এই বলে আমি কলটা কেটে দিলাম এবং আমি ও লিজা মিলে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। আমাদের মনে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রিয়া কি সত্যি আমাকে ভালোবাসে? যদি ভালোবেসেই থাকে তাহলে আগে বলিনি কেন? তার সাথে তো আমি অনেকদিন ছিলাম। এসব চিন্তা মাথায় ঘুরপাক খেতে খেতে এয়ারপোর্টে চলে আসলাম। এসে সব জায়গায় রিয়াকে খুঁজতে লাগলাম, কোথাও খুঁজে পেলাম না। হঠাৎ লিজা বলে উঠলো, দেখ তো শুভ, ওই মেয়েটাকে রিয়ার মতো দেখা যাচ্ছে না? আমি লিজার হাতের ইশারার দিকে তাকিয়ে মেয়েটার দিকে তাকালাম। হ্যাঁ লিজা, ওই তো রিয়া। আমি তো রিয়ার কাছে গেলাম এবং নিশ্চুপে তার সামনে দাঁড়িয়ে রইলাম। দেখি রিয়া কান্না করতে করতে চোখ দুটো ফুলে ফেলেছে এবং বিড়বিড় করে বলছে, আমি কান্না করতেছি কেন? আমার তো সুখের দিন, আমার জন্যই তো শুভ আর লিজার বিয়েটা হচ্ছে। তখন আমি বলে উঠলাম, তা তো ঠিক আছে, কিন্তু তুই চলে গেলে আমি কেমনে থাকবো? আমার বিয়েতে যদি আমার বেস্টই না থাকে তাহলে কি আমি বিয়ে করে মজা পাবো? রিয়া তো আমাকে দেখে পুরো অবাক। সে হয়তো আমাকে এখানে দেখবে তা আশাই করেনি। তখনই লিজা রিয়ার সামনে এসে বলতে লাগলো, তুই কই যাইতেছ? শুন, আমি শুনি। তোরা এখানে এখনো কি করছিস? তোদের তো এখন বিয়ে বাড়িতে থাকার কথা। তোর জন্য আর বিয়ে হলো না আমাদের, মনে হয় আজকে আর হবে না। লিজা তুমি এখন চুপ থাকো। আর রিয়া,
তোর সাথে আমার খুব জরুরি কথা আছে। তুই কি বলবি তা তো আমি জানি। তো আমার সব প্রশ্নের উত্তর দে। এখন? এখনই বলবি। আচ্ছা বল, কি বলবো তোকে? তুই কবে থেকে আমাকে ভালোবাসিস? সত্যি বলতে কি, যখন তোকে আমি প্রথম দেখেছিলাম আমাদের কলেজে, তখনই তোকে ভালোবেসে ফেলেছি। কি, তুই কি সত্যি বলতেছিস? জি, যা বলতেছি সত্যিই বলতেছি। তোকে আমি সেই দিনই বলতে চেয়েছিলাম, কিন্তু তুই অনেক বড়লোক ঘরের ছেলে, তাই তোকে কিছু বলিনি। ধীরে ধীরে তোর সাথে বন্ধুত্ব বাড়তে থাকে, আর তোকে হারানোর ভয়টা আমার বাড়তে থাকে। আমি ভেবেছিলাম যদি তোকে বলি আমি তোকে ভালোবাসি, তুই যদি আমার থেকে দূরে চলে যাস, আমাদের বন্ধুত্ব যদি নষ্ট হয়ে যায়, তাই তোকে আর কিছু বলিনি। ও আচ্ছা, পরে কি হলো? আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর যেদিন রেজাল্ট দিয়েছিল, ওই দিন তোকে আমি সবকিছু খুলে বলতে চেয়েছিলাম, বাট তোর সাথে আর আমার দেখা হয়নি। আমি তো রেজাল্ট দেওয়ার আগের দিনই ছেড়ে চলে এসেছিলাম বাংলাদেশ। জি, তাই জন্যই তোকে কিছু বলতে পারিনি। আমি লন্ডনে তোকে অনেক খুঁজেছি, তোদের বাসায় গিয়েছিলাম, তখন তোর আপু বলে তুই নাকি বাংলাদেশে চলে গেছিস। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি বাংলাদেশে যাব। যেই ভাবা সেই কাজ, আমিও চলে আসলাম বাংলাদেশে। আর বাংলাদেশের এয়ারপোর্টে এসে দেখি আমি তোকে দেখলাম। আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না তোর সাথে আমার এইভাবে দেখা হবে। আর এরপরে কাহিনী তো তুই জানোস। তো এবার বল তুই কি চাস? তোদের সুখ, তুই ভালো থাকলে আমিও ভালো থাকবো। তারপর আমি বললাম, তাহলে এখন বাড়িতে চল। আমি যাব না। তোর কোনো কথাই শুনতে চাই না, তুই বাড়িতে চল। রিয়া কিছু বলতে যাবে তার আগে আমি বললাম, রিয়া দেখ, তোকে আমি সবসময় আমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে আসছি, আর আমি চাই তোর সাথে আমার বন্ধুত্ব আজীবন থাকুক। এটা কি তুই চাস না? আমি তো এইটাই চাই। তো তুই আমার একটা কথা রাখবি? কি বল? তো এখন তুই বাড়িতে চল, আঙ্কেল তোর অপেক্ষা করছে এবং চিন্তা করছে। আচ্ছা চল। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি এরা যতক্ষণ কথা বলেছি লিজা আমাদের মাঝে কোনো কথা বলেনি। থাক, আমার তো কোনো কিছু যায় আসে না। এরপর আমি লিজা আর রিয়া বাড়িতে চলে গেলাম। সবাই আমাদের দেখে খুব খুশি, বিশেষ করে রিয়াকে দেখে। এরপর আমার আর লিজার বিয়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলো। অতঃপর আমার আর লিজার ভালোবাসা সফল হলো, একজনের ভালোবাসা ত্যাগের বিনিময়ে। লিজা বাসর করে আমার জন্য অপেক্ষা করছে। আমি গেলাম ভিতরে। আমার মনে কিছু প্রশ্ন জেগে আছে, তা জিজ্ঞেস করার জন্য। আমি ভিতরে যেতেই লিজা আমাকে সালাম দিয়ে উঠল এবং বলল, এতক্ষণ লাগে কেন ঘরে আসতে? কেন, আমাকে কি খুব মিস করতেছিলে? শখ কত, আমি কেন তোমাকে মিস করব? আচ্ছা, তাহলে আমি চলে যাই। না না, এখানে থাকো। আচ্ছা লিজা, আমার কিছু প্রশ্নের উত্তর দেবে? বলো, কি বলবে? আচ্ছা, তুমি আমাকে আগে বলনি কেন যে আমাকে তুমি এতটা ভালোবাসো? আমি চেয়েছিলাম তুমি আমাকে বলবে, কিন্তু তুমি কখনোই আমাকে বলনি। আমি জানতাম না তো। আর তুমি আমার সাথে যে ব্যবহার করতে, আমি তো ভাবতাম তুমি আমাকে সহ্য করতে পারো না। তোমাকে কিছু বলিনি। হইছে, আর কোনো কথা শুনতে চাই না। চলো 2 রাকাত নফল নামাজ পড়ে নেই আমরা। এরপর আমি আর লিজা নামাজ পড়ে নিলাম। তারপর আমরা হারিয়ে গেলাম ভালোবাসার অতল গভীরে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। কেমন হলো জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য, আর আশা করি এরপরেও আরও পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।